Hare Krishna, সকলকে সুস্বাগতম. Let's start with the Mangalacharan prayers. Om Ajnanatimidandhasya Jnananjanashalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupakada Mahyam Dadati Swapadantikam. Vandeham Shri Guru Shri Yuta Padakamalam Shri Gurun Vaishnavamscha Shri Rupam Shagrajatam Sahagana Raghunathanvitam Tam Sajivam Sadvaitam Sabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vishakhanvitamscha Nama Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshatarine Vanchakalpatarubhyascha Kripa Sindhuvya Evacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Namo Mahavadanyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratvishe Namaha. Panchatattvatmakam Krishnam Bhakta Rupa Swarupakam Bhaktavataram Bhaktakyam Namami Bhakta Shaktikam. He Krishna Karuna Sindho Dina Bandho Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namostute तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः. जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद. हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे. हरे कृष्ण. তো আমরা কন্টিনিউ করছি আমাদের বৈষ্ণব এটিকেট সিরিজ. তো আজকে হচ্ছে ডে 5 অর্থাৎ পঞ্চম দিন আমাদের বৈষ্ণব এটিকেট সিরিজে. আগের বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি. ফার্স্ট দিন আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন বা ইম্পর্টেন্স অফ বৈষ্ণব এটিকেট, অর্থাৎ বৈষ্ণব এটিকেটের কি গুরুত্ব সেই নিয়ে আমরা আলোচনা করেছি. এবং এসেন্স কি, বৈষ্ণব এটিকেটের এসেন্স হচ্ছে যে আমরা যেন সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারি এবং কখনোই যেন তাকে ভুলে না যায়. স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না যাদুচিত সর্বে বিধি নিষেধাসুর এতয়োর এব কিঙ্করঃ. শাস্ত্রে যত রুলস এন্ড রেগুলেশনস আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কৃষ্ণকে সবসময় স্মরণ করা এবং তাকে কখনো ভুলে না যাওয়া. তো নিজেকে যাতে আমরা সবসময় মনে করাতে পারি যে আমি কৃষ্ণের ভক্ত, আমি একজন বৈষ্ণব, সেই জন্য বৈষ্ণব এটিকেট পালন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তারপর আমরা দ্বিতীয় দিন আলোচনা করেছি এটিকেটস উইদিন টেম্পল. বিভিন্ন ধরনের মন্দিরে ঢুকে কিভাবে প্রণাম জানাতে হয়, ভগবানের বিগ্রহের উপর কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে দর্শন নিতে হয়. এবং আলোচনা করেছি আমরা ড্রেসিং অর্থাৎ বৈষ্ণব বেশভূষা নিয়ে, প্রভুজির এবং মাতাজিদের কি ধরনের ড্রেসিং হওয়া উচিত, কি ধরনের কাপড় পরা উচিত সেটা নিয়ে আলোচনা করেছি. তৃতীয় দিনে আমরা আলোচনা করেছি ক্লিনলিনেস এবং হাইজিন নিয়ে, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি, যেটা খুব ইম্পর্টেন্ট. কারণ ব্রাহ্মণের একটি গুণ হচ্ছে সুচিতা. সম দম তপঃশৌচম শান্তির আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম. সম দম তপ শৌচম, শৌচম মানে হচ্ছে সুচিতা. এক্সটার্নাল এবং ইন্টারনাল পবিত্রতা মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট. বাহ্যিকভাবে কিভাবে আমরা পবিত্রতা মেনটেন করতে পারি, স্নান করার মাধ্যমে, কোনো অপবিত্র স্থানে গেলে স্নান করা, বা কোনো অপবিত্র কার্যের পর যেমন মলত্যাগ করার পর বা সেক্সুয়াল ইন্টারকোর্স ইত্যাদির পর স্নান করা, বা কোনো মৃতদেহকে টাচ করলে, কোনো অপবিত্র স্থান থেকে এলে সেটা স্নান করার মাধ্যমে আমরা আমাদের বাহ্যিকভাবে দেহকে
পরিচ্ছন্ন রাখতে পারি। আর আভ্যন্তরীণ শুদ্ধতা কিভাবে মেনটেন করব? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গতোপি বা যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্য অভ্যন্তরঃ শুচিঃ। যে অবস্থার মধ্যে দিয়ে যাও না কেন তুমি, যদি পরমেশ্বর ভগবানকে আমি স্মরণ করি, যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষম, যে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, পুণ্ডরীকাক্ষ ভগবানকে, সে বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে সবসময় শুদ্ধ হয়ে যান। তো হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা আভ্যন্তরীণ শুদ্ধতা মেনটেন করি। এবং সেই সূত্রে আলোচনা করেছি আমরা দ্য ডেঞ্জার্স অফ ইলিসিট সেক্স, অর্থাৎ অবৈধ স্ত্রী পুরুষের সঙ্গ, বিবাহ বহির্ভূত সঙ্গ কিভাবে আমাদের শৌচতাকে বা শুচিতাকে নষ্ট করে দেয় সম্পূর্ণরূপে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, দেন ডে 4, অর্থাৎ আগের ক্লাসে আমরা আলোচনা করেছি জেনারেল বিহেভিয়ার, সাধারণ আচরণ বিধি কিরকম হওয়া উচিত একজন বৈষ্ণবের। যেমন ফর এক্সাম্পল, পাবলিকলি তার ঝগড়া করা উচিত নয় বা রেগে যাওয়া উচিত নয়। প্রভোকিং সিচুয়েশন এলেও তার মাথা ঠান্ডা রাখা উচিত, কারণ পাবলিকলি সে ছিল প্রভুপাদ এবং ইস্কনের একজন প্রতিনিধি রূপে বিচরণ করছে। তো সেখানে তার ভক্ত সুলভ যে আচরণ সেটা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট। এবং ব্রাহ্মণিক্যাল আচরণ কিরকম হওয়া উচিত, এছাড়াও কিছু মরাল ভ্যালুজও ভক্তদেরকে অবলম্বন করা উচিত। এমন নয় যে আমি কৃষ্ণ ভক্ত মানে আমি যা খুশি করতে পারি, আমি সমস্ত ধর্মের উপরে উঠে গেছি। নো, ফর এক্সাম্পল, চিটিং করা উচিত নয়, চুরি করা উচিত নয়, জোরের দরজা লাগানো উচিত নয়, ইত্যাদি। এগুলো ছিল প্রভুপাদ পছন্দ করতেন না। এগুলো যে জেনারেল সাধারণ আচরণবিধি, যেগুলো একজন বৈষ্ণবের ঠিকঠাক হওয়া উচিত। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বৈষ্ণব এটিকেট ইজ ফর আস, নট টু জাজ আদার্স। এই যে বৈষ্ণব এটিকেট শিখছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রচুর এটিকেট শিখছি। এটা কি করব এটা দিয়ে? এটা সঠিকভাবে কাজে লাগালে আমাদের অনেক উন্নতি হবে, কিন্তু ভুলভাবে কাজে লাগালে অনেক বৈষ্ণব অপরাধও হবে। তো সেই জন্য, যেমন ফর এক্সাম্পল, একটা নাইফ, সেটা যদি ডক্টরের হাতে থাকে, অপারেশনের মাধ্যমে একজন পেশেন্টের জীবন বাঁচাতে পারে। কিন্তু সেই নাইফ যদি একজন মার্ডারের হাতে থাকে, খুনি, সে কিন্তু জীবন নিয়ে নিতে পারে। তো সেরকম এক্সাম্পল, আমরা শাস্ত্রিক নলেজ বা যে কোনো নলেজ, সেটারও ভালো দিক এবং খারাপ দিক আছে। তো সবসময় এটা বুঝতে হবে, যা আমরা শিখছি সেটা দিয়ে আমি নিজের মধ্যে দোষ দেখবো, যে এর মধ্যে কোন জিনিসগুলো আমি করি না, আর বাকিদের জন্য কিন্তু আমি সেটা দেখবো না মোটেই। যদি আমি তার মেন্টর হই বা কাউন্সিলর হই, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বাত্মা প্রদর্শক গুরু, দেন অনলি ইট ইজ অ্যালাউড যে আমি সেই ভক্তের দোষ দেখতে পারি। কারণ এই পজিশনগুলো দোষ দেখার জন্যে গুরুর কর্তব্য যে ডিসাইপেলের দোষ দেখা এবং ডিসাইপেলকে শাসন করা। সে যেমন শাসনও করে, সে সেরকম ভালোবাসে। তো আমরা যদি সে গুরুর পজিশন আছি, দেন দোষ দর্শন করতে পারি, আদারওয়াইজ আমাদের দোষ দর্শন করা উচিত নয়। এবং ভগবানের অনেক ডিভোটি রয়েছে, তারা কোন মুডে আছে আমি ঠিকঠাক জানি না। ফর এক্সাম্পল, কেন এটা বলা হয় যে কোনো ডিভোটি শিক্ষাগুরু, সে যদি তাকে বকে বা তাকে চ্যাস্টাইজ করে, সে তাকে ছোট থেকে জানে, ছোট থেকে দেখেছে কিভাবে কৃষ্ণ ভক্তিতে বড় হয়েছে, সবকিছু জানে, সেটা হিসাবে সে তাকে শাসন করেছে। কিন্তু আমি যদি সেই ভক্তকে আজকে বা দুদিন দেখছি, দিয়ে দেখলাম কিছু একটা ভুল হয়েছে, আমি যদি তাকে শাসন করতে যাই, সম্পর্ক খারাপ হবে ডিভোটিসের মধ্যে। বা আমি হয়তো জানবো না যে সে তার ব্যাকগ্রাউন্ড কি। ফর এক্সাম্পল, হয়তো মন্দিরে এসে দেখলাম যে কেউ চুপচাপ এসে ক্লাসে ঢুকে গেল, ছিল প্রভুপাদকে প্রণাম করলো না, ডিটিসদেরকে প্রণাম করলো না, কিছু না। তো আমার মনে হলো এ তো বৈষ্ণব এটিকেট কিছুই জানে না, আমি বরং একে একটু শিক্ষা দিই। কিন্তু হয়তো দেখা গেল তার এরকম হিস্ট্রি আছে, সে হয়তো মাটিতে নুইতে পারে না বা কিছু বেন্ড ডাউন করতে কিছু প্রবলেম আছে স্পাইনে, এরকম হতে পারে, তার কোনো ব্যাকগ্রাউন্ড জানি না। তো সেই জন্যে যতক্ষণ না আমি তাকে ভালোভাবে চিনছি এবং আমি তার গুরুর পজিশনে আছি, কারেকশন না দেওয়াই ভালো। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো অনেক সময় পিওর ডিভোটিদেরকে আমরা এরকম ভাবে জাজ করে দিতে পারি, সেখান থেকে ক্রিটিক্যাল মেন্টালিটি ডেভেলপ করতে পারে, বৈষ্ণব অপরাধ তৈরি হতে পারে। পিওর ডিভোটিরা কখন যে কি করবেন সেটা বোঝা মুশকিল। গজেন্দ্র স্তুতিতে একটা খুব ইম্পর্টেন্ট শ্লোকা আছে, গুণার নিচ্ছন্ন চিদুষ্মপায় তৎশোভ বিস্ফোরিজিত মানসায়। সো গুণার নিচ্ছন্ন চিদুষ্মপায় তৎশোভ বিস্ফোরিজিত মানসায় নৈষ্কর্ম ভাবেন বিবর্জিতাগমা স্বয়ং প্রকাশে নমস্করোমি। তো যারা পিওর ডিভোটি হয়ে যায়,
নৈষ্কর্ম ভাবেন বিবর্জিত আগম, তারা আগম নিগম অর্থাৎ বৈদিক লিটারেচার সে নিয়ম কানুনকে সারপাস করে যেতে পারে, তারা বৈদিক ভক্তি স্তরে নেই, আমি তাদেরকে জাজ করতে পারি না। ফর এক্সাম্পল, হয়তো এরকম আমরা অনেক সময় শুনতে পারি যে শিল প্রভুপাদ কোন একটা সিচুয়েশনে তিনি রেগে গেলেন। আমরা এটা ভাবতে পারি না যে শিল প্রভুপাদ তো একজন পিওর ডিভোটি, উনি কেন রেগে যাচ্ছেন? ওনার তো রেগে যাওয়ার কথা নয়, এটা তো বৈষ্ণব এটিকেটের এগেনস্ট। একবার শিল প্রভুপাদ তার ডিসাইপলদেরকে নিয়ে যজ্ঞ করেছিলেন। তো শিল প্রভুপাদ বলছিলেন যে যজ্ঞের জন্য ফল নিয়ে এসো, যজ্ঞ করতে গেলে ফল লাগবে, আহুতি দিতে হবে। তো ডিসাইপলরা গিয়ে সুন্দরভাবে অ্যাপেল বানানা ইত্যাদি জুস বানিয়ে গ্লাসে করে নিয়ে এসছে। তো শিল প্রভুপাদ তখন ভাবছেন যে কাদেরকে নিয়ে আমি বসেছি, যজ্ঞের জন্য ফল আনতে বলছি, জুস নিয়ে এসে, যেটা তো আগুনে ঢাললে নিভে যাবে আগুন। তো এরকম সিচুয়েশন অনেক সময় এরকম বিহেভিয়ার করতেন তার ওয়েস্টার্ন ডিসাইপলরা। তো মাঝে মধ্যে শিল প্রভুপাদ রেগে যেতেন, কিন্তু শিল প্রভুপাদের যে রাগ সেটাও তাদের কল্যাণের জন্য, এবং সেটা নিষ্পাপ, সেটার মধ্যে কোনো মানে গ্রাজ ছিল না, সেটা তাদেরকে জাস্ট চ্যাস্টাইজ করার জন্য। তো এরকমই একজন ইম্যাচিওর ডিসাইপল ছিল প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনি রেগে যাচ্ছেন কেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। শিল প্রভুপাদকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আপনি জব করুন, আপনি রেগে যাচ্ছেন, আপনি আমাদেরকে বলেন ডাকতে না। তো দিস ইজ আ মানে আটমোস্ট ভায়োলেশন অফ বৈষ্ণব এটিকেট, যে আমি গুরুকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনি জব করুন, আপনি রাগ কন্ট্রোল করুন। তো এটা আর কি, কখনো পিওর ডিভোটিদেরকে আমাদের জাজ করা উচিত নয়, তাদের কি ভাব আমরা সেটা জানি না। ফর এক্সাম্পল, হয়তো সেই ভক্ত এরকম এটা জানে না যে চৈতন্য মহাপ্রভুও রেগে গেছিলেন, হনুমানও রেগে গেছিলেন, অর্জুনও রেগে গিয়েছিলেন অধর্মের বিরুদ্ধে। তো রেগে যাওয়াটাই সবসময় যে বৈষ্ণব এটিকেটের ভায়োলেশন তা নয়, ক্ষেত্র বিশেষে রেগে যাওয়াটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা যেন পিওর ডিভোটিদেরকে জাজ না করি। পিওর ডিভোটিস তো দূরস্থ, আমার থেকে কোনো সিনিয়র কাউকেই জাজ করব না। যারা আমার জুনিয়র এবং যদি আমার কারেকশন দিলে সে সেটা ভালোভাবে নিতে পারে, তাকে আমি কারেকশন দিতে পারি, ঠিক আছে। আদারওয়াইজ বৈষ্ণব এটিকেট দিয়ে কখনোই যেন আমরা কোনো ডিভোটিকে জাজ না করি। এটার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে ডিভোটিদের দোষ কখনোই দেখা উচিত নয়। ফর এক্সাম্পল, যদি এরকম বলা হয় যে কাম ক্রোধ লোভ ইত্যাদি বিভিন্ন যে অনর্থ রয়েছে, সেগুলো যদি আমাদের চোখে পড়ে যে দেখো এই ডিভোটি সে কামের বশে আসক্ত হয়েছে, কিরকম একটা বাজে বিহেভ করছে কোনো একটা মাতাজির সাথে, তো এরকম যদি দেখেও নিয়ে আমাদের মনে করতে হবে যে না, ওর প্রতি কৃষ্ণের আবেশ হয়েছে। কৃষ্ণকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল কিউপিড, যে গোপীদের সাথে লীলা করতো। তা আমাদের ভেবে নিতে হবে তার কৃষ্ণের আবেশ হয়েছে। কেউ যদি খুব রেগে যাচ্ছে, ভাবতে হবে নৃসিংহদেবের আবেশ হয়েছে তার উপর, এটা তার দোষ নয়। কেউ যদি খুব লোভ, তাহলে ভাবতে হবে বামন দেবের আবেশ হয়েছে তার মধ্যে। যেমন বামন দেব সমস্ত ইউনিভার্স নিয়ে নিয়েছিলেন ত্রিবিক্রম রূপে। তো এইভাবে মানে আচার্যরা বলছেন যে বৈষ্ণব অপরাধকে অ্যাভয়েড করার জন্য তুমি কোন এক্সটেন্ডে যেতে পারো। আমরা আলোচনা করেছিলাম রসিকানন্দ প্রভুর পাস টাইম, যে একজন সাধু তাকে দেখে হুঁকো খাচ্ছিলেন এবং তিনি সেটা দেখে নিয়েছিলেন। সেটার জন্য রাত্রে তিনি ঘুমাতে পারছিলেন না, যে আমি একজন সাধুকে অফেন্ড করে ফেলেছি। আমাকে দেখে তিনি অপ্রস্তুত বোধ করেছিলেন, তিনি ঠিকঠাকভাবে হুঁকো খেতে পারছিলেন না। যদিও হুঁকো খাওয়াটা খারাপ জিনিস এবং বৈষ্ণবদের করা উচিত নয়, কিন্তু রসিকানন্দ প্রভু তিনি এত বড় বৈষ্ণব, তিনি ভাবছেন যে আমার জন্য অন্য কোনো বৈষ্ণবের সামান্যতম যেন অসুবিধা না হয়। সেই জন্য তিনি কিরকম নাটক করে গেছিলেন, তিনি নাটক করে গেলেন তার কাছে, বলেন আমার পেটে খুব ব্যথা হয়েছে, হ্যাঁ কিছুতেই সারছে না, আসলে আমি হুঁকো খাওয়ার প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু আমার হুঁকো শেষ হয়ে গেছে, সেই জন্য আমার পেটে এরকম ব্যথা হচ্ছে। তো বাবাজি আপনার কাছে কি কোনোভাবে হুঁকো আছে কিছু, যদি থাকে তাহলে ইমিডিয়েটলি আমাকে দিন। তো সেটা নিয়ে তিনি হুঁকো খেলেন না, কিন্তু খাবার ভান করলেন ওই সাধুর সামনে, তাকে দেখানোর জন্য যে আমিও হুঁকো খাই, চিন্তা নেই, আমার সামনে তুমি ফ্রিলি খেতে পারো। ওই সাধু যে অপ্রস্তুতে পড়ে গেছিলেন সেটাকে কাটানোর জন্য তিনি এই পুরো নাটকটা করলেন রাত্রে ঘুমাতে না পেরে। এবং পরবর্তীকালে তিনি ভাবলেন যে ঠিক আছে, এখন বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্ত হয়েছি, সাধু আর আমার ওইটা নিয়ে খারাপ ভাবছে না, এরপরে আমি এনার যে এই সাধুর যে হুঁকো খাওয়া সেটাকে ছাড়াবো। তো তিনি সেই সাধুকে বললেন, রসিকানন্দ প্রভু, যে আচ্ছা বাবাজি, অ্যাকচুয়ালি আমরা দুজনেই তো হুঁকোর প্রতি আসক্ত। যদিও রসিকানন্দ প্রভু কিন্তু হুঁকো খান না, তিনি নাটক করেছিলেন। তো আমাদের না এই হুঁকো খাওয়া উচিত নয়, এটা বৈষ্ণব রুলস এন্ড রেগুলেশনের এগেনস্টে, তো এটা ছেড়ে দেওয়া উচিত।
তো তখন সেই সাধু শুনে অবাক হয়ে গেলেন। সেই সাধু ভাবছে এই রসিকানন্দ প্রভু তো আমার থেকেও বড় হুঁকোর প্রতি আসক্ত। সে একদিন হুঁকো না পেলে তার পেটে ব্যথা হয়ে যায়, তাহলে আমি তো ছেড়ে দিলেও দিতে পারি, এ কি করে ছাড়বে? তো সেই সাধু ভাবছে যখন এ বলছে ছেড়ে দেবো, তো আমার তো ছাড়াই উচিত। তো এভাবে রসিকানন্দ প্রভু সেই সাধুর হুঁকো খাওয়া ছাড়িয়ে দিলেন। আর তার সাথে সাথে যাতে বৈষ্ণব অপরাধ না হয় সেটা দেখছেন। তো ওই যে সাধু তিনি হুঁকো খাচ্ছিলেন, তো এখানে রসিকানন্দ প্রভু কিন্তু ভাবছেন আছি এইরকম সাধু, প্রতিদিন এই ধরনের সাধুদেরকে আমি আমার বাড়িতে ইনভাইট করে এদের পা ধোয়া জল খাই, আর এদের এই ব্যবহার। তিনি কিন্তু ভাবছেন না বৈষ্ণবের দোষ আছে, সেটাকে তিনি দোষ রূপে দেখছেন না। তো সেই রকম ভাবে আমাদের জাজ করা উচিত নয় কাউকে এই বৈষ্ণব এটিকেট শিখে, তাহলে সেটা হবে খুবই খারাপ জিনিস। মানে এই এই ক্লাসটা অ্যাটেন্ড করে কেউ যদি বেস্ট লাভ উঠাতে চায়, সেটা হচ্ছে এই সমস্ত প্রিন্সিপাল নিজের জীবনে অ্যাপ্লাই করা। আর এই ক্লাসটা করে কেউ যদি খুব অধঃপতনে যেতে চাই, তাহলে সেটা হচ্ছে এই প্রিন্সিপাল গুলো আমি লোকের মধ্যে খুঁজবো যে এ ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, তো সেটা যেন না হয় সেটার প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেজন্য এই পয়েন্ট আমি খুব হাইলাইট করতে চাইছি যে এটা সবসময় নিজের জন্য, বাকিদের জন্য ভাবতে হবে। গুরু কৃষ্ণ আছে, তারা দেখবেন তারা সবাই ঠিক পথে এগোচ্ছে, আমি গোলক যাবো কিনা সেটা নিয়ে খুব ডাউট। বাকি সবাই ঠিক পৌঁছে যাবে, আমাকে চিন্তা করতে হবে না। দ্যাটস দ্য ম্যাটার। অ্যান্ড নিজে ফলো করার বিষয়েও হয়তো বৈষ্ণব এটিকেটে এমন স্ট্যান্ডার্ড কিছু বলা থাকবে যেটা আমার পক্ষে ফলো করা ডিফিকাল্ট। প্রতিটা বিষয়ে, ক্লিনলিনেস হাইজিনই হোক, ড্রেসিংই হোক, জেনারেল বিহেভিয়ার হোক, সব কিছুতে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড কি সেটা বর্ণনা করা হচ্ছে, এই ক্লাসে আমরা শিখছি। তো হতে পারে যে কোনো কারণে আমি হাই স্ট্যান্ডার্ড ফলো করতে পারছি না আমার লেভেল অনুসারে, তো সেটা আমার মেন্টরের সাথে, শিক্ষাগুরুর সাথে আলোচনা করা উচিত। এবং আমাকে একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যে আমি একদম অধপতিত যে লাইফস্টাইল সেটাও পালন করব না, আর একদম পিওর ডিভোটির মতো যেরকম প্রভু আপনি বলেছেন বৈষ্ণব এটিকেট ক্লাসে ওই স্ট্যান্ডার্ড আমি ফলো করতে পারছি না। তাহলে কি করা উচিত? কোনো একটা মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। কিন্তু সেই পন্থাটা আমি যেন নিজে চুজ না করি, আই হ্যাভ টু ডিসকাস উইথ সিনিয়র বৈষ্ণবাজ অর মেন্টার্স, যে প্রভু এই প্রিন্সিপালটা আমি মানতে পারছি না, বা মাতাজি এই প্রিন্সিপালটা আমি মানতে পারছি না। তো পুরোপুরি ভাবে, কারণ আমার একটা এই প্রবলেম রয়েছে, আমার বাড়িতে কিছু প্রবলেম রয়েছে, বা আমি হোস্টেলে থাকি, বা কিছু কিছু একটা আমার শারীরিক কোনো সমস্যা রয়েছে, তো আমার কি করা উচিত, আমি এই প্রিন্সিপালটা কিভাবে পালন করতে পারি। রাইট? তো যখনই আমরা দেখবো বৈষ্ণবের টিকিট সেখানে এমন কিছু মেনশন করা আছে যেটা আমি পাচ্ছি না, টক টু মেন্টর, তার সাথে ডিসকাস করে আমাদের সর্ট আউট করা উচিত যে আমার জন্য তাহলে কোন স্ট্যান্ডার্ডটা ফলো করলে চলবে। ওকে, সো উইথ দ্যাট রিক্যাপ, আজকে আমরা আলোচনা করব রিগার্ডিং অ্যাটেন্ডিং ক্লাস, অর্থাৎ ভাগবতম ক্লাস বা যে কোনো ক্লাস অ্যাটেন্ড করার সময় আমাদের কিরকম এটিকেট ফলো করা উচিত। সো লেটস সি ফ্রম বৈষ্ণব এটিকেট ম্যানুয়াল বুক। Okay, so page number 12. Attending class. While attending discourses, one should be very attentive and silent. তো প্রথম কাজ কি? ক্লাস যখন আমরা অ্যাটেন্ড করব ভেরি অ্যাটেন্টিভ হওয়া উচিত, অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত, এবং সাইলেন্ট, চুপ থাকা উচিত, কোনো কথা বলা উচিত নয়। A talkative or sleepy devotee has a discouraging and distracting influence on the speaker and on the assembled devotees. It does not also project a good image of our mission. যদি কোনো ভাগবতম ক্লাসের সময় কোনো ডিভোটি কথা বলছে, এবং তাহলে কি হয়, স্পিকারের জন্য সেটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। হ্যাঁ, সবাই হয়তো মন দিয়ে শোনার চেষ্টা করছে, একজন ডিভোটি কথা বলছে, সেটা বারবার স্পিকারকে ডিস্ট্র্যাক্ট করে, সে কনসেন্ট্রেট করতে পারবে না, এবং শুধু স্পিকারকে নয় বাকিদেরকেও ডিস্ট্র্যাক্ট করে। তো এটা একদমই করা উচিত নয়। কোনো ভাগবতম ক্লাসের সময় কথা বলা, বা স্লিপি ডিভোটি, কেউ হয়তো ঘুমিয়ে যাচ্ছে ভাগবতম ক্লাসে, সেটাও ঠিক নয়। তো প্রভুপাদ বলতেন তুমি দরকার হলে 10 ঘন্টা ঘুমাও, কিন্তু ভাগবতম ক্লাসে ঘুমিও না। এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যেন বাকিদের ডিস্টারবেন্স না করি। আমি যখনই ঘুমাবো তখন সেটা অন্যদেরকে এফেক্ট করবে, সবাই আমার দিকে তাকাবে, বাবা দেখো ভাগবতম ক্লাসে ঘুমাচ্ছে, ও অন্যজন ইন্সপায়ার্ড হয় আমাকে দেখে ঘুমানোর জন্য, সেটা কখনই করা উচিত নয়। এবং টকেটিভ, অর্থাৎ হয়তো আমরা ভাবি ভাগবতম চলছে, পাশের ডিভোটির সাথে গল্প করে যাচ্ছি আমি, এটা কখনোই উচিত নয়। ভাগবতম মানে হচ্ছে কৃষ্ণ স্বয়ং,
আমি যদি কথা বলছি, আমি যদি সেটাতে মনোযোগ না দিচ্ছি, তার মানে আমি কৃষ্ণকে অপমান করছি। ইট ইজ এ গ্রেট অফেন্স ভাগবতম ক্লাসের সময় কথা বলা ইত্যাদি। আমরা আলোচনা করবো যে যদি কথা বলতে হয় তাহলে কিভাবে বলতে হবে। If one feels excessively sleepy, one should move to the side of the hall and stand up. ভাগবতম ক্লাসের সময় কেউ যদি অত্যন্ত ঘুম পায় তখন কি করা উচিত? দাঁড়িয়ে যাওয়া উচিত। এবং হলের এক সাইডে, এমন নয় যে গোটা ক্লাসের মাঝে আমি দাঁড়িয়ে গেলাম, সবাই ভাবে কি হলো, এই প্রভু দাঁড়িয়ে গেলেন বা মাতাজি দাঁড়িয়ে গেলেন। আমার যদি ঘুম পাচ্ছে, দাঁড়ালে ঘুম পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়েও শোনা উচিত। যদি বসে ঘুম পাচ্ছে তাহলে আমার দাঁড়িয়ে গিয়ে কোনো একটা কর্নারে চলে যাওয়া উচিত বা পেছনের দিকে, তাহলে সবার অ্যাটেনশন যাবে না এবং আমি আমার ঘুমও পাবে না, সুন্দরভাবে শুনতে পারবো। রুলস রিগার্ডিং সিটিং ইন দ্য টেম্পল মেনশনড আর্লিয়ার শুড বি ফলোড। মন্দিরে কিভাবে বসতে হয় ভাগবতম ক্লাসের সময় সেগুলো আগেই বলা হয়েছে সিটিং যখন আলোচনা করা হয়েছে, যেমন পা দেখা না যায়, হ্যাঁ, ডিটিজ এর দিকে পেছন করে না বসা হয় ইত্যাদি। One should avoid moving in and out of the temple room where the discourse is being taken place. It causes great disturbance. তো যখন আমরা ভাগবতম ক্লাস চলছে, দরজা দিয়ে কেউ বারবার আসা যাওয়া করছে, সেটা তো প্রবলেম। তো সেই জন্য যখনই আমরা কোনো ভাগবতম ক্লাস অ্যারেঞ্জ করবো, এটা হোস্ট যারা আছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যারা হোস্ট, ভাগবতম ক্লাস যেন এইভাবে অ্যারেঞ্জ হয়, দরজার অপোজিট দিকে স্পিকার থাকবে, ঠিক আছে? মানে স্পিকার দেখতে পাবে দরজায় কে আসছে না আসছে, কিন্তু যারা বসে আছে অডিয়েন্স, তারা স্পিকারের দিকে মুখ করে থাকবে, দরজা তাদের পেছনে থাকবে। কারণ দরজা দিয়ে কেউ যদি যাতায়াত করে, অডিয়েন্স সবসময়তেই তারা বিচলিত। মায়া সবসময় চাইবে ভাগবতম কিছুতেই যেন কান দিয়ে না ঢুকে, তাহলে তো আমরা মায়া থেকে মুক্ত হয়ে যাব। স্পিকার যে বলছে সে তাও নিজেকে কন্ট্রোল করতে পারবে, কারণ তাকে বলতে হবে, সে ডিস্ট্রাক্টেড হলে চলবে না। কিন্তু অডিয়েন্স খুব সহজে ডিস্ট্রাক্ট হয়ে যায়। তো সেই জন্য যখনই ভাগবতম ক্লাস অ্যারেঞ্জ করা হবে, দেখতে হবে দরজার অপোজিট দিকে যেন স্পিকার থাকে এবং অডিয়েন্স স্পিকারের দিকে মুখ করে থাকে, এবং যেন দরজাতে কেউ যাতায়াত করলে সেটা অডিয়েন্স যেন দেখতে না পায়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমাদের বাড়িতে বা মন্দিরে যখন আমরা কোনো স্পিকারকে ইনভাইট করি ভাগবতম ক্লাসের জন্য, এই প্রিন্সিপালটা আমাদের মেনটেন করা উচিত। কোনো অবস্থাতেই যেন ভাগবতম ক্লাসে কোনো ডিস্টারবেন্স না হয়। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সার্ভিস থাকতে পারে, হ্যাঁ, সেগুলো ভাগবতম ক্লাসের মাঝে যেন না হয়, দেখতে হবে। একটা প্রোগ্রামের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শ্রবণম। শ্রবণ করাটা সব থেকে ইম্পর্টেন্ট। অনেক সময় জেনারেলি আজকাল আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম, সেটা এরকম হয়েছে যে সব ডিভোটি এসো, হ্যাঁ, সবাই একটা করে ভজন করো, কীর্তন করো, গিয়ে কাটিয়ে দিলাম। যেটা বৈষ্ণব গীত গাইছি সেটাতে কোনো ভাব নেই, সেটার কি মানে আচার্যরা কি বলেছে তাই জানি না, গাইতে ভালো লাগলো, মিউজিকের মতো একটু গেয়ে দিলাম, হ্যাঁ। এরপরে নামমাত্র ভাগবতম ক্লাসে বসে এই ওটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, এই ভোগটা লাগাও ইত্যাদি করে, যা হোক করে ভাগবতম ক্লাস পেরিয়ে গেল, স্পিকার বলতে থাকলো আর আমি আমার মতো ডিস্ট্রাক্টেড হয়ে থাকলাম, প্রসাদ পেলাম, ঘর চলে এলাম। এটাতে কিছুই হলো না আমার। আমি মনে করছি আমি তো প্রত্যেক সপ্তাহে প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, কিছুই হচ্ছে না আমার। তো ভাগবতম ক্লাসের সময় আমাদেরকে খুব সিনসিয়ার হতে হবে এবং সিরিয়াস হতে হবে। কোন রকম ব্যাকগ্রাউন্ড সার্ভিস যেন ভাগবতম ক্লাসকে এফেক্ট না করে সেটা দেখতে হবে। ভোগ লাগানো ইত্যাদি, আসন পাতা বা যা আনুষঙ্গিক কাজ আছে সেগুলো পরে বা আগে করতে হবে ভাগবতম ক্লাসের, ঠিক আছে? কিন্তু ভাগবতম ক্লাসের সময় আমাদের ওয়ান পয়েন্টেড অ্যাটেনশন নিয়ে শোনা উচিত, না হলে ইট ইজ অ্যান অফেন্স। ঠিক যেমন কৃষ্ণ যদি আমার সামনে আসে আর আমি যদি বাড়িতে অন্যরকম কাজ করি, যে কৃষ্ণ তুমি দাঁড়াও দাঁড়াও, আমার অনেক অনেক কাজ আছে এখন, বসে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো, জাস্ট লাইক দ্যাট। ভাগবতম ইজ কৃষ্ণা, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থে কয়। তো ভাগবতমকে আমাদের যেন ওয়েট না করায়। কত কোটি কোটি জন্মের সৌভাগ্যের পর ভাগবতম শুনতে পাচ্ছি আমি, সেটা যেন না হয়। তো অফলাইন ক্লাসে এই জিনিসগুলো দেখা যায়। ইন পার্সন যখন ক্লাস আছে, ক্লাসের মধ্যে কথা বলছি, ফোন নিচ্ছি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সার্ভে ওটা নিয়ে রে, এইগুলো যেন না হয় ভাগবতম ক্লাসের সময়। খুবই ডিসরেসপেক্টফুল এবং খুবই ইম্যাচিওর ভক্তের নিদর্শন ভাগবতম ক্লাসের সময় যে কেউ যদি কথা বলে। সিমিলারলি ফর এক্সাম্পল, অনলাইন ক্লাসের জন্য আমাদের চেষ্টা করা উচিত যেন ওয়ান পয়েন্টেড অ্যাটেনশন নিয়ে শুনছি। এমন নয় যে মোবাইল নিয়ে আমি চারদিকে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছি, মোবাইলে চলছে ক্লাস আর আমার সব কাজও হচ্ছে, সেটা ঠিক নয়। যখন আমি ভাগবতম শুনছি, এটা এক্সক্লুসিভলি শুধু শ্রবণ করা উচিত, নোটস নেওয়া উচিত, আর কিছু করা উচিত নয়।
এবং সেই জন্য বেশিরভাগ সময় এনকারেজ করা হয় যে তোমার ভিডিও অন রাখো, তাহলে তুমি এমনিতেই অন্য কোথাও মুভ করতে পারবে না। একেই তো খুব কম সময় আছে আমাদের ভাগবতম শোনার জন্য, সেটাও যদি আমরা অ্যাটেন্টিভলি না শুনি তাহলে আমাদের কি হোপ আছে? আমরা যখন বলবো কৃষ্ণ আমি অনেক কিছু শুনেছি, শ্রবণ করেছি, কীর্তন করেছি, কৃষ্ণ বলবে তোমার কীর্তনটাও ফালতু, শ্রবণটাও ফালতু, তুমি জড়জগতেই থাকো, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তন করো। তো ভাগবতম ক্লাস শুড বি এক্সক্লুসিভ অ্যাক্টিভিটি, চ্যান্টিং শুড বি এক্সক্লুসিভ অ্যাক্টিভিটি। এমন নয় যে চ্যান্টিং এর সাথে এটা করছি, ভাগবতম ক্লাসের সাথে এটা করছি, ইউ ক্যানট ডু দ্যাট। এমনিতে কিছু কিছু সময় এক্সট্রা যেটা হয়, ফর এক্সাম্পল আমার 16 মালা ভালোভাবে জপ করেছি, এবার ধামে আমি আছি, এক্সট্রা চ্যান্টিং করছি, সেটা ধাম প্রদক্ষিণ করতে করতে এক্সট্রা চ্যান্টিং আমি করতে পারি। ঠিক সেরকম ভাবে এক্সট্রা হিয়ারিং আমি করতে পারি, রান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে প্রভুপাদের একটা লেকচার চালিয়ে দিলাম বা গুরু মহারাজের লেকচার চালিয়ে দিলাম, এক্সট্রা হিয়ারিং আমি করতে পারি অন্য কাজের সাথে। কিন্তু একটা কোটা রয়েছে আমাদের, সেটা আমাদের মনোযোগ সহকারে নোটস নিয়ে করা উচিত। যেমন 16 মালা জব করার সময় আমরা ডিস্ট্রাক্টেড হতে পারি না। আমি যখন এক্সট্রা জব করছি, হয়তো কেউ 64 মালা জব করছে বা 128 মালা জব করছে, সেটা হয়তো পরিক্রমার সাথে সাথে সে করছে, দ্যাট ইজ ফাইন। ঠিক সেই রকম ভাবে যেটা আমাদের উইকলি ক্লাস বা আমার উইকলি কোটা অফ হিয়ারিং সাধনা গোলস যেটা রয়েছে, সেটা আমাকে খুব অ্যাটেন্টিভলি নোটস নিতে নিতে শুনতে হবে, সেটা অন্য কাজের সাথে করা যাবে না। আর কৃষ্ণা ইজ টেকিং অল রেকর্ড। হয়তো আমরা ভাবছি যে না আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু সে দেখতে পাচ্ছেন আমি কেমন ভাবে হিয়ারিং করছি, কিন্তু কৃষ্ণা ইজ টেকিং অল রেকর্ড। ফর এক্সাম্পল ধরো আমাদের দীক্ষাগুরু বলে যে আমি তোমাদের সবার জন্য প্রার্থনা করেছি কৃষ্ণের কাছে যে কৃষ্ণ যেন তোমাদেরকে ভালো রাখে। তো যে দীক্ষাগুরু বা শিক্ষাগুরু আমাদের জন্য প্রার্থনা করছে কৃষ্ণের কাছে, আমরা ভাবছি হ্যাঁ ঠিক আছে বাস, এত ভালো ডিভোটিরা আমার জন্য প্রে করে দিল, ভালো হয়ে গেল। কিন্তু কৃষ্ণ দেখবে যে এর গুরু তো এর জন্য প্রার্থনা করেছে, কিন্তু এ কিন্তু সিনসিয়ার নয়, এ ভালোভাবে হিয়ারিং করেছে না। তো গুরু প্রার্থনা করলেও সেই প্রার্থনার পুরো ফলটা আমরা পাবো না, কারণ আমরা সিনসিয়ার নই, এবং কৃষ্ণ সেটা জানে। তো এটা বুঝতে হবে যে বৈষ্ণবদের কৃপা হচ্ছে আমাদের জন্য একমাত্র হোপ, আমরা নিজেদের চেষ্টায় কিছুই করতে পারি না, গুরু কৃপায় আমরা সব করতে পারি। কিন্তু সেই গুরু কৃপাটাও কৃষ্ণ দ্বারা সুপারভাইজড হয়ে আমাদের কাছে আসবে। গুরু আমার জন্য প্রার্থনা করলো যে আমার ডিসাইবলকে ভালো রাখো, তার আধ্যাত্মিক উন্নতি যেন হয়, তার হেলথ যেন ভালো থাকে, সে তার যেন কনসিয়াসনেস ভালো থাকে, কিন্তু কৃষ্ণ পুরো প্রেয়ারটার ফল আমাকে প্রদান করবে না যদি আমি সিনসিয়ার না হই বা গুরুর ইনস্ট্রাকশন আমি যদি ফলো না করছি। তো কৃষ্ণ সবকিছু নোট রাখছে, সে প্রত্যেকটি জিনিসের পাই টু পাই হিসাব রাখবে কিন্তু। যে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। সো সবাইকে চিট করতে পারলেও কৃষ্ণকে আমি চিট করতে পারবো না। তো আমি যদি ফলো করছি না জিনিসগুলো ঠিকঠাক, তার ফল আমাকে পেতে হবে। ওকে, সো সেই জন্য চিট করার মেন্টালিটিতে থাকা উচিত নয়, কারণ আমি চিট করতে পারবো না কাউকে। কৃষ্ণ আছে সেন্টারে, কৃষ্ণ কনসিয়াসনেস মানে কৃষ্ণ আছে সেখানে প্রেজেন্ট, আর কৃষ্ণ যেখানে আছে আমি চিট করতে কখনোই পারবো না কাউকে। One should avoid moving in and out. Okay. Parents must control their children. If the children becomes noisy, they must be kept outside the temple. তো বাবা মা যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে কন্ট্রোল করে রাখা উচিত। এরকম যদি প্রপার ট্রেনিং দেওয়া সম্ভব হয়, ভাগদম ক্লাসের সময় চুপ থাকবে, তাহলে খুবই ভালো। আর যদি সেরকম না হয় তাদেরকে নিয়ে বাইরে যাওয়া উচিত, যাতে বাকিদের ডিস্টার্ব না হয়। অনেক টেম্পলে এরকম সিস্টেম করা হয় যে বাচ্চাদেরকে নিয়ে একটা আলাদা ক্লাস করানো হয়, কোন একজন মাতাজি সে হয়তো হ্যান্ডেল করে বাচ্চাদেরকে, চিলড্রেন ক্লাস হয় সানডেতে, আর বাবা মা ভাগবতম ক্লাস অ্যাটেন্ড করতে পারে। রেলিভেন্ট অ্যান্ড পার্টিনেন্ট কোয়েশ্চেন্স মে বি আস্কড ইন আ হাম্বল স্পিরিট। কোয়েশ্চেন জিজ্ঞেস করার সময়তেও খুব হাম্বল স্পিরিটে রেলিভেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা উচিত, যেটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, বা অন্য কোয়েশ্চেনও জিজ্ঞেস করা যেতে পারে যদি স্পিকার সেটা অ্যালাউ করে। এবং হাম্বল মুডে, এমন নয় যে চ্যালেঞ্জিং মুডে আমি কোয়েশ্চেন করছি। এটার ব্যাপারে আমরা আরো ডিসকাস করব, আসছি এটার ব্যাপারে আরো ডিটেলসে। So this is about attending class.
Okay, so now let's see from ভক্তিবেদান্ত ম্যানুয়ালের যে বৈষ্ণব এটিকেট ম্যানুয়াল সেখান থেকে আমরা পড়বো পেজ নাম্বার 53। তো শিল প্রভুপাদের একটা উক্তি এখানে দেওয়া হচ্ছে, the idea is everyone should try to pace himself as if he does not know anything. His position is secure, but as soon as he says that I know everything and I was previously such and such, actually he is a rascal. So I know that you are trying to know things from the real source and you are not puffed up like the other fools who think that they know everything. Your humility is much appreciated by me. তো শিল প্রভুপাদ জনার্দন প্রভুকে পত্র লিখছেন যে যতক্ষণ তুমি মনে করছো যে আমি কিছু জানি না ততক্ষণ তুমি সেফ আছো, সিকিওর আছো, কিন্তু যখনই তুমি মনে করবে আমি এই আমি সেই আমি এই জানি, তখনই তোমার বিপদ, তখনই তুমি একটি রাস্কেল। এবং তুমি সঠিক উৎস থেকে শ্রবণ করার চেষ্টা করছো, গুরু পরম্পরায় যারা আছে তাদের কাছ থেকে, মানে শিল প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করছেন, এবং তুমি অন্যদের মতো গর্বিত নও। তো সেই জন্য তোমার যে বিনয়ী ভাব সেটা আমার খুব ভালো লেগেছে। তো ক্লাস অ্যাটেন্ড করার সময় বিনয়ী ভাবটা থাকা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ স্পিকার যা বলছে আমি সেটা গ্রহণ করতে পারবো না। একজনকে বিনয়ী হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। ভগবদ্গীতা 4.34 সেখানে ভগবান বলছেন সেই সত্য বা তত্ত্ব জানার জন্য যারা সেলফ রিয়েলাইজ ডিভোটি তাদের কাছে প্রণিপাত করা উচিত, তাদের কাছে সারেন্ডার করা উচিত এবং হিউমিলিটি সহকারে তাদের কাছ থেকে শ্রবণ করা উচিত। While attending discourses one should be very attentive and silent, আলোচনা করেছি এটা। One should be avoid moving in and out. Parents must control children. Relevant pertinent questions should be asked. One's intention while asking questions should not be try to impress others with one knowledge. এটা অ্যাডিশনাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন আমি কোয়েশ্চেন করছি তখন অনেক সময় কোয়েশ্চেন করার থেকে সে এটা দেখানোর জন্য কোয়েশ্চেন করে যে আমি কত জানি। এইরকম ইন্টেনশন যেন আমাদের না থাকে ভাগবতম ক্লাস কোয়েশ্চেন করার সময়। মানে কোয়েশ্চেনটাই হয়তো 5 মিনিট লম্বা, কোয়েশ্চেন একটা মিনি লেকচার, তার সে বোঝাতে চাইছে যে দেখো আমারও কিছু বলার আছে সেটা আমি বলছি কোয়েশ্চেনের মাধ্যমে, সেই জিনিসটা করা উচিত নয়। Devotee should read daily the books of Srila Prabhupada. One may begin with the smaller books like Nectar of Instruction, Perfect Question, Perfect Answer, Krishna Consciousness, The Matchless Gift. Booked by authors not within ISKCON should be avoided. তো রিডিং এর ব্যাপারে এখানে বলা হচ্ছে অ্যাটেন্ডিং ক্লাস মানে শিল প্রভুপাদের বই পড়াটাও একটা ক্লাস করার মতোই। তো শিল প্রভুপাদের ছোট বই প্রথমে পড়া উচিত, সেই জন্য আমাদের যে সাধনা মডিউলসে শিল প্রভুপাদের ছোট বই রয়েছে। এবং ইসকন বহির্ভূত অন্য কোনো অথার ভক্তি নিয়ে কিছু বই লিখেছে সেটা না ফলো করাই ভালো, কারণ সেটা গুরু পরম্পরার ধারে নাও থাকতে পারে। রিডিং মাস্ট বি ডান ইন এ সিরিয়াস অ্যাটেন্টিভ সিস্টেমেটিক ওয়ে এন্ড নট ক্যাজুয়ালি লাইক ওয়ান উড রিড আ নভেল। গল্প বই পড়ার মতো পড়া উচিত নয়, সিস্টেমেটিক ওয়েতে পড়া উচিত, নোটস নেওয়া উচিত। প্রতিটা শাস্ত্র আমাদের সিস্টেমেটিক ওয়েতে পাঠ করা উচিত, অ্যাটেন্টিভলি নোটস নিয়ে ক্যাটেগরি করে, এবং সেটা আমরা ট্রেন করছি স্টুডেন্টদেরকে কিভাবে নোটস নিতে হয় ইত্যাদি। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সিস্টেমেটিক ওয়েতে শাস্ত্রিক স্টাডি হওয়া ইম্পর্টেন্ট, পড়ে নিলেই হবে না শুধু। ইট ইজ অ্যাডভাইজেবল টু টেক নোটস অ্যাজ ওয়ান রিডস অ্যান্ড টু মেমোরাইজ দ্য ইম্পর্টেন্ট শ্লোকাস। নোটস নেওয়া এবং ইম্পর্টেন্ট শ্লোক মেমোরাইজ করা দরকার। সেই জন্য আমাদের এসপি লয়ের প্রজেক্ট রয়েছে যেখানে গীতা ভাগবতম থেকে শ্লোক মুখস্থ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। Reading is necessary to improve our philosophical understanding, it strengthens our conviction, faith and determination, and it is very important for preacher. Reading is also hearing. তো রিডিংটা খুব ইম্পর্টেন্ট। রিডিং মানে কি? শিল প্রভুপাদের কাছ থেকে হিয়ারিং, তাই রিডিংটাও একটা হিয়ারিং। One should also take advantage of the vast collection of lectures. ISKCON Desire দিয়ে তো প্রচুর লেকচার আছে, কেউ যদি শোনার মেটেরিয়াল কম পড়ে যায় ISKCON Desire ট্রি থেকে শুনতে পারে, বা ইউটিউবে প্রচুর লেকচার রয়েছে ISKCON ডিভোটিসদের, শিল প্রভুপাদের, গুরু মহারাজদের। Devotees should try to contemplate on what they have read, heard, apply in their daily lives rather than just hearing one lecture after another. So ডিভোটিদেরকে কন্টেমপ্লেট করা উচিত, যেটা আমরা শুনেছি বা পড়েছি সেটা নিজেদের জীবনে
যেন আমরা অ্যাপ্লাই করি, শুধু শুনে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম, এরকম যেন না হয়। ওকে, সো এটা আমরা দেখলাম যে অ্যাটেন্ডিং ক্লাসের ব্যাপারে ব্রিফলি আমরা আলোচনা করলাম। নাও বৈষ্ণব সঙ্গ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ভগবানের সম্পর্কে যে হরি কথা, এটা কিভাবে শ্রবণ করা উচিত? বৈষ্ণব সঙ্গে শ্রবণ করা উচিত আমাদের। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথই আছে। তো বৈষ্ণবী আমাদেরকে কৃষ্ণ দিতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, সো বৈষ্ণব সঙ্গের যে ইম্পর্টেন্স সেটা এখানে বলা হচ্ছে যে বৈষ্ণব আমাদেরকে কৃষ্ণ দিতে পারে। কারণ একজন বৈষ্ণবের কৃষ্ণের প্রতি যে অ্যাটাচমেন্ট রয়েছে, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি যে অ্যাটাচমেন্ট রয়েছে, সেটার জন্য বৈষ্ণব সঙ্গে যখন আমরা হিয়ারিং করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, তখন সেটা খুবই ফলপ্রসূ হয়। যেমন শ্রীমদ্ ভাগবতম 3.25.25 সেখানে বর্ণনা করা হচ্ছে, শতাম প্রসঙ্গান মম বীর্য সম্পিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণাদাসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। সো লর্ড কপিলা তার মাতা দেবহূতিকে বলছেন যে ইন দি অ্যাসোসিয়েশন অফ ডিভোটিজ, discussion of the pastimes and activities of the Supreme Personality of Godhead is very pleasing and satisfying to the ear and heart. By cultivating such knowledge, one gradually becomes advanced on the path of liberation, and therefore he is freed and his attraction becomes fixed. Then real devotion and devotional service begin. So, in the association, discussion of the pastimes of activities of the Supreme Lord is very pleasing and satisfying to the heart. ঠিক আছে? তো ইন দি অ্যাসোসিয়েশন অফ পিওর ডিভোটিস, ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো একা একা আমরা হরি কথা শ্রবণ করতে পারি, কিন্তু ভক্তদের সাথে আমরা যখন হরি কথা শ্রবণ করব, এটার একটা কিন্তু পজিটিভ এফেক্ট রয়েছে। তো যখনই চেষ্টা করা উচিত কোনো ভক্ত সঙ্গ, ইন পার্সন ভক্ত সঙ্গ হলে সেটা বেস্ট, সেখানে গিয়ে আমরা হরি কথা শ্রবণ করছি। আদারওয়াইজ আমরা যদি অনলাইনে শ্রবণ করছি, লাইভ হরি কথা শ্রবণ বেস্ট, কারণ সেখানে ভক্ত সঙ্গ থাকে। রেকর্ডিং তখনই শুনতে পারি যখন ইট ইজ আর্জেন্ট, আমার অন্য কোনো উপায় ছিল না, তখন রেকর্ডিং শুনতে পারি। এটা নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেজে 10 গুণ করে কমে যায় এই এফেক্টটা। ইন পার্সন যদি শুনি সেটা বেস্ট, যদি আমি লাইভ শুনছি অনলাইন লেকচার, তার থেকে ভালো, মানে সেটা না হতে পারলে নেক্সট বেস্ট হচ্ছে এটা। আর সেটাও যদি পসিবল না হয়, তখন আমি রেকর্ডিং শুনতে পারি। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতম 1.7.7 সেখানে বলা হচ্ছে, যশম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসা শোকমোহ ভয়াপহ। তো এই ভক্ত সঙ্গে ভাগবত শ্রবণের ফলে কি হয়? যশম বৈ শ্রূয়মানায়াম, যেই ভাগবত শুধুমাত্র শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণে পরম পুরুষে, পরমেশ্বর ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির উৎপাদ্যতে পুংসা, আমাদের ভক্তি বৃদ্ধি হয় এবং শোক মোহ ভয় এগুলো দূরীভূত হয়। তো যত আমরা ভাগবতম শুনবো, যত হরি কথাতে ডুবে থাকবো, তত শোক মোহ ভয় দুঃখ এগুলো আমাদের জীবন থেকে এলিমিনেটেড হবে। আর যত আমরা এই সমস্ত জিনিস নিয়ে জড়জাগতিক বিষয়ে ডুবে থাকবো, হরি কথা কম শুনবো, তত বেশি দুঃখে থাকবো। তো সেই জন্য প্রত্যেক দিন আমাদের নিয়মিতভাবে, যেমন আমরা খাবার খাই, এক বেলা যদি খাবার না খাই কিরকম মনে হবে যে না খিদে পাচ্ছে, খাবারটা খাওয়া হলো না। সেই রকম ভাবে হিয়ারিং এর একটা হ্যাবিট তৈরি করতে হবে, যে আমি সারা দিনে 0.5 ঘন্টা কি 1 ঘন্টা মিনিমাম যেন আমি হিয়ারিং করছি, শ্রবণ করছি বৈষ্ণবদের কাছ থেকে। এটাকে এমন একটা রুল করে নেওয়া উচিত যে সেটা শ্রবণ না করলে যেন আমার মনে হয় না আজকে কি একটা মিস হয়ে গেল মনে হচ্ছে।
তো রেগুলার যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা মায়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। There is another beautiful verse ভাগবতের মহিমা সম্পর্কে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানম ভাব সরোরুহম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, এই ভাগবত কথা শুদ্ধ ভক্তের মুখ নিশ্চিত বাণী, সেটা যখন প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, কর্ণরন্ধ্র দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে, শ্বানাম ভাব সরোরুহম, ডাইরেক্টলি হৃদয়ে যায় সেটা। ধুনোতি সমলম কৃষ্ণ, এবং কৃষ্ণ সেই হরি কথার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে। ইটস নট ওয়ার্ডস। ভাগবতমের যে বাণী, মানে ভাগবতম যখন কেউ পাঠ করে, সে ভাগবতমের শব্দরূপে কৃষ্ণ আমাদের হৃদয়ে প্রবেশ করে, এবং কৃষ্ণ নিজে প্রবেশ করে আমাদের হৃদয়ে যা অনর্থ আছে, ধুনোতি সমলম কৃষ্ণ, সেগুলোকে ধুয়ে দেয়, সেগুলোকে পরিষ্কার করে কৃষ্ণ। তো সেই জন্য ভাগবতটা কিভাবে শুনতে হবে? এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিলাম এরকম শুনলে হবে না। এমন ভাবে শুনতে হবে যে সেটা শুনে যেন আমাদের হৃদয়ে যায় এবং হৃদয়ে থাকে, সেটা আমরা কন্টেমপ্লেট করি, মেডিটেট করি সেটার উপর, তবেই এই কাজটা হবে। আমরা যখন বলি নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। নষ্ট প্রায়শ অভদ্রেষু, হৃদয়ের সমস্ত অভদ্র দূর হয়ে যায়। শৃণ্বতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনা হৃদ্যন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহিৎসতাম। হৃদয়ের সমস্ত অভদ্র দূরীভূত হয়, অনর্থ অভদ্র কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য দূরীভূত হয়। কিন্তু কখন? যখন শ্রবণের পর সেটা ডাইরেক্টলি আমাদের হৃদয়ে যাবে। যদি হৃদয়ে না যাচ্ছে, কোনো ট্রান্সফরমেশন আসবে না আমাদের। তো ভাগবতমকে হৃদয় দিয়ে শ্রবণ করা উচিত। তো যখন হৃদয় দিয়ে শ্রবণ করা ব্যাপার আসছে, অন্য কোনো কাজ করা ভাগবতমের সময়, এটা ভাবাই যায় না। মানে এর থেকে বড় ইনসাল্ট আর কিছু হতে পারে না। আমি নিজেকে কৃষ্ণ ভক্ত বলছি আর ভাগবতম ক্লাসে কথা বলছি, ছি, নিজের উপর লজ্জা লাগা উচিত। তো এইভাবে আমাদের হৃদয়কে পরিষ্কার করে কৃষ্ণ। গোল অফ হিয়ারিং কি হওয়া উচিত? ভাগবত যে শুনছি, এই শোনার উদ্দেশ্য কি? প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশে যাতে, প্রেম ভক্তি যেন উদয় হয় কৃষ্ণের প্রতি। এবং সেটা আমরা দেখলাম যশম বৈষূয় মানায়াম শ্লোকে, যশম বৈষূয় মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপাদ্যতে পুংসঃ। কৃষ্ণ ভক্তির উদয় হয় আমাদের হৃদয়ে, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশে যাতে, সেটা আমরা দেখলাম। ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়াম। তো হৃদয়ের সমস্ত অভদ্র বিনাশ হয় এবং কৃষ্ণ ভক্তির উদয় হয়। ভাগবতম যে এই যে ভাগবত ক্লাসের যে সিস্টেম, সেটা চালু হয়েছে আদিকে। আদি হচ্ছে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ। তো তাদের মুড কিরকম ছিল? লেটস ট্রাই টু সি। পরীক্ষিত মহারাজ কি মুডে ভাগবত শুনছিলেন আর সুখদেব গোস্বামী কি মুডে ভাগবত বলছিলেন। সো সেকেন্ড ক্যান্টো ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট শ্লোকা, যেখানে কনটেক্সটটা কি? পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন, গঙ্গার তীরে গিয়ে সমস্ত অ্যাসেম্বল সেজেসদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনারা কেউ বলতে পারেন যে একজন বেঁচে থাকার সময় তার জীবনের সব থেকে বড় কর্তব্য কি, আর যখন সে মৃত্যু পথযাত্রী তখন তার সব থেকে বড় কর্তব্য কি? আপনারা দয়া করে আমাকে বলুন। কেউ বলতে পারছে না। সুখদেব গোস্বামী এলেন সেখানে, সবাই বলেন হ্যাঁ সুখদেব গোস্বামী বলতে পারবেন। সুখদেব গোস্বামীকে ব্যাস আসনে বসানো হলো। সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ সেই একই প্রশ্ন করলেন, হাউ টু লিভ অ্যান্ড হাউ টু লিভ, কিভাবে এই জগতে বেঁচে থাকতে হয় এবং এই জগৎ থেকে কিভাবে বেরোতে হয়, মৃত্যুর সময় কি করা উচিত। সেই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে বাহ, এই তো আমি হরিকথা বলার জন্য ছটপট করেছিলাম আর তুমি আমাকে হরিকথা বলার জন্য একটা কোয়েশ্চেন করেছো। সুখদেব গোস্বামী সঙ্গে সঙ্গে বললেন, শ্রী শুক উবাচ वरियाने शते प्रश्न कृतो लोकहितं नृपा आत्मवित् सम्मता पुंसं श्रोतव्यादिषु यः परा। वरियाने शते प्रश्न, व्हाट अ वंडरफुल क्वेश्चन यू हैव आस्क्ड। পরীক্ষিত মহারাজ, কি সুন্দর প্রশ্ন করেছো। এই প্রশ্নটার উত্তর এত ভাইটাল যে আমি পুরো ভাগবতম বলতে পারি, এবং পুরো ভাগবতম ইজ দি অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, হাউ টু লিভ অ্যান্ড হাউ টু লিভ। আত্মবিদ সম্মতা পুংসম শ্রোতব্যাদিষু যাপরা। এবং সমস্ত গ্রেট সেজেসরা তারা এটাকে সাপোর্ট করেছে যে এই বিষয়ে শ্রবণ করা উচিত। শ্রবণের বিষয় তো প্রচুর রয়েছে,
কিন্তু এই বিষয়ে শ্রবণ করা উচিত, কিভাবে বেঁচে থাকা উচিত এবং কিভাবে জগৎ থেকে বেরোনো উচিত। সেটার উত্তর কি? ভক্তি। ভক্তি করে বেঁচে থাকা উচিত। এই জগৎ থেকে বেরোনোর সময় যখন আমি মৃত্যু পথযাত্রী, আরো বেশি করে ভক্তি করা উচিত। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে সুখদেব গোস্বামী বলছেন, শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নৃণম সন্তি সহস্রশা অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। তো বলছেন, হে পরীক্ষিত মহারাজ, তোমাকে কি বলবো, অ্যাকচুয়ালি যারা মেটেরিয়ালিস্টিক ব্যক্তি, দ্য পার্সনস হু আর মেটেরিয়ালি এনগ্রসড, তারা অপশ্যতাম আত্মতত্ত্বম, তারা আত্মতত্ত্ব দেখতে পায় না। যে মৃত্যু আমার সন্নিকটে রয়েছে, আমার হরিকথা শোনা উচিত, সেটা তারা শুনতে পারে না, দেখতে পারে না। গৃহেষু গৃহমেদি নাম, তারা হচ্ছে গৃহমেদি, এবং তাদের শোনার জন্য হাজারটা টপিক রয়েছে। তারা এই ব্যাপারে শ্রবণ করে না, ভাগবতের ব্যাপারে। তারা পলিটিক্স, সোশিওলজি ইত্যাদি বিষয়ে প্রশ্ন করতে থাকে। তো পরীক্ষিত মহারাজ, আহা, তুমি কি প্রশ্নটা করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কোয়েশ্চেন। তো যে ভাগবতম স্পিকার, যে ভাগবত বলার প্রতি আসক্ত, সে এইরকম প্রশ্ন পেলে তার আর এর থেকে বড় সুখের আর কিছু নয়। নিদ্রয়ারিয়তে নক্তম ব্যবায়েন চ ভাবয়া দিবাচর্তে হয়া রাজন কুটুম্ব ভরণে নবান। রাত্রে ঘুমিয়ে সময় কেটে যায়, আর সকালবেলায় এই শরীরকে সাজানোর জন্য আমাদের সময় কেটে যায় কুটুম্ব ভরণ করতে করতে। তো বা সেক্স লাইফে রাত্রি কেটে যায়। তো রাত্রিটা কেটে যায় নিদ্রাতে এবং সেক্স লাইফে, এবং সকালটা কেটে যায় কুটুম্ব ভরণে, টাকা উপার্জন করতে। তো আমরা ভাগবত কখন শুনবো? কিন্তু তুমি যে সবকিছু ছেড়ে দিয়ে এই এখানে এসেছো ভাগবত শুনতে, সেটার জন্য আমি তোমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। তুমি একজন রাজা হওয়া সত্ত্বেও সবকিছু ছেড়ে এসেছো। তো বক্তা এরকম হওয়া উচিত যেন কৃষ্ণের ব্যাপারে বলার জন্য পাগল, তাকে একটা অপরচুনিটি দিলেই হলো। এখান থেকে বুঝতে পারছি যে তিনি কত পিওর। সুখদেব গোস্বামী কৃষ্ণ কথা ছাড়া তিনি আর কিছু জানেন না। পিওরিটির মার্কার হচ্ছে আমি কৃষ্ণ কথা বলার প্রতি কতটা আসক্ত। যে যে শ্রবণ করেছে তার সাইডেও কৃষ্ণ কথা শোনার প্রতি আমি কতটা আসক্ত। সো কৃষ্ণ কথা অ্যান্ড হরি কথা ইজ দি অনলি থিং। যে কৃষ্ণ কথা বলার প্রতি আসক্ত সে হচ্ছে শ্রেষ্ঠ স্পিকার, যে কৃষ্ণ কথা শোনার প্রতি আসক্ত সে হচ্ছে শ্রেষ্ঠ লিসনার। যেভাবে দেখলাম সুখদেব গোস্বামী একজন আদর্শ স্পিকার রূপে কিভাবে ভাগবতের প্রতি আসক্ত, সেরকমই পরীক্ষিত মহারাজ আদর্শ শ্রোতা রূপে তিনি নিজেকে উপস্থাপন করছেন। 10th ক্যান্ডোতে অনেক কিছু অনেকটা শুনেছেন। তো সুখদেব গোস্বামী ভাবছেন, আমি তো বলে যাচ্ছি, আমার তো ভাগবত বলতে পেলে আর কিছু চাই নাই, আমি তো রাধারানীর সুখ পাখি, আমি তো কৃষ্ণ কথা যত বলবো আরো এনার্জি পাবো, আরো কৃষ্ণ কথা বলার জন্য, আমি কোনোদিন টায়ার্ড হবো না কৃষ্ণ কথা বলতে। কিন্তু পরীক্ষিত মহারাজ গিয়ে শুনে শুনে টায়ার্ড হয়ে যাচ্ছে। এই সব প্রায় 4-5 দিন হয়ে গেল, কিছু খাইনি, কোনো জল পান পর্যন্ত করেনি, 10th ক্যান্ডো চলছে এখন। তো তখন সুখদেব গোস্বামী ভাবছেন যে পরীক্ষিত মহারাজ টায়ার্ড নয় তো? তো পরীক্ষিত মহারাজ তখন বলছে, না না, আমার ব্যাপারে একদম চিন্তা করবেন না। বয়ম ধন্যতমালোকে গুরুপি শাস্ত্র বান্ধব বয়ম পিবাম মুহুস্তত্ত্বা পুণ্যম কৃষ্ণ কথামৃতম। আমি আপনার শ্রীমুখ থেকে পুণ্য কৃষ্ণ কথামৃত শ্রবণ করছি, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বয়ম ধন্যতমা আলোকে, আমি সব থেকে বেশি ধন্য এই জগতে। Oh my Lord, oh spiritual master, although we are lowest of Kshatriyas, we are glorified and benefited because we have opportunity of always hearing from you the nectar of pious activities of the Supreme Personality of Godhead. তা আমি একজন অত্যন্ত নগণ্য জীব হওয়া সত্ত্বেও যে আপনার শ্রীমুখ থেকে পুণ্যম কৃষ্ণ কথামৃতম শুনতে পাচ্ছি, তো এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনি এসব ভাববেন না যে আমার ক্ষুধা তৃষ্ণার দ্বারা আমি বিতাড়িত হচ্ছি, মোটেই না। আপনি কন্টিনিউ করে যান, আরো আমাকে কৃষ্ণ কথামৃত পান করান, সেটাতে আমার পেট ভরে যাচ্ছে, সেটাতে আমি এনার্জি পাচ্ছি। তো এরকম হওয়া উচিত আদর্শ বক্তা এবং শ্রোতা। ঘন্টার পর ঘন্টা শুনে যেতেও যেন আমার কোনো প্রবলেম না থাকে, আর ঘন্টার পর ঘন্টা স্পিকার যেন বলে যেতে তার কোনো প্রবলেম না থাকে। By associating with devotees who have love for Krishna, we attain attachment. এইরকম কোনো ব্যক্তির কাছ থেকে যখন আমরা শ্রবণ করি, তখন আমরা কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্ট লাভ করি। ঠিক যেমন দাসীপুত্র, আগের জন্মে নারদ মুনি দাসীপুত্র ছিলেন, তিনি ভক্তি বেদান্তদের কাছ থেকে শ্রবণ করে নারদ মুনিতে পরিণত হয়েছিলেন। ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ডিভোটিস হতে পারে, কেউ খুব দুর্বল, কেউ ইন্টারমিডিয়েট স্টেজে আছে, কেউ স্ট্রং স্টেজে আছে। স্ট্রং মানে মায়া তাকে খুব কম প্রভাবিত করতে পারে।
তো যারা উইক ডিভোটিস তাদের রেগুলারলি স্ট্রং ডিভোটিসদের কাছ থেকে শোনা উচিত, তবে সে তার ইমিউনিটিকে বাড়াতে পারবে। ঠিক যেমন আমার ইমিউনিটি যদি কম থাকে আর ইনফেকশিয়াস কোনো একটা রোগীর কাছে আমি যাই, তাহলে কিন্তু আমি সেই রোগগ্রস্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেজন্য আমাকে ইমিউনাইজ ভ্যাকসিন নিতে হয় মাঝে মধ্যে। তো সেই জন্যে স্ট্রং ডিভোটিসদের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে, রেগুলারলি শ্রবণ করার মাধ্যমে, প্রতিদিন শ্রবণ করা উচিত। সাপ্তাহিক একটা শ্রবণ করার আমার গোল রাখা উচিত। ক্লাসেস যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাটেন্ড করা উচিত। তো এইভাবে আমি নিজেকে ইমিউনাইজ রাখতে পারি যাতে মায়া আমাকে অ্যাটাক না করে। তো শ্রীমদ্ ভাগবতমে এটার একটি ইম্পর্টেন্ট শ্লোকা, যেখানে প্রচেতারা তারা বলছেন, যত্রেদ্যন্তে কথামৃষ্টস তৃষ্ণায়া প্রশমো যত নির্বৈরম যত্র ভূতেষু নোদ্বেগো যত্র কশ্চন। Whenever pure topics of transcendental word are discussed, the members of audience forget all kinds of material hankering, at least for the time being. Not only that, but they are no longer envious of one another, nor do they suffer from anxiety or fear. Very important. ফর এক্সাম্পল, ডিভোটিদের মধ্যে ঐক্যবদ্ধতা খুব ইম্পর্ট্যান্ট। কলিযুগে কি হচ্ছে, একটা ডিভোটি অন্য ডিভোটির মাঝে ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে এনভি, একে অপরের ভালো দেখতে পাচ্ছে না। কলি আর মায়া মিলে এই জিনিসটা করছে যাতে ডিভোটিদের মাঝে ভাঙন ধরানো যায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখবো, যদি কোনো একটা সুন্দর ক্লাস হচ্ছে, সেখানে আমরা সবাই মিলে শ্রবণ করছি, কোনো মহারাজ ক্লাস দিচ্ছেন বা কোনো সিনিয়র প্রভুজি ক্লাস দিচ্ছেন, বা একটা সুন্দর কীর্তন হচ্ছে, আমরা বিভোর হয়ে সবাই কীর্তন করছি, তখন কিন্তু সেই মুহূর্তের জন্য আমরা ভুলে যাই যে এই ডিভোটির জন্য আমি কি খারাপ ভাবতাম, ও কি করেছে, ওর এই দোষ, এর সেই দোষ, এটা মোমেন্টারিলি আমরা ভুলে যাই। তো ভাগবতমের সেই ক্ষমতা রয়েছে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং আমরা সেটা ভুলে যাই। তো এই জিনিসটা আমরা যত বাড়াতে পারবো, একসাথে সবাই মিলে বসে শ্রবণ করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নয় যে ঠিক আছে ও ক্লাস হচ্ছে আমি শুনে নেবো রেকর্ডিং, নো, কাম টু লাইভ ক্লাসেস। এটা খুব ইম্পর্টেন্ট যে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই শ্রবণ করছি। তাহলে কি হবে, ডিভোটিদের মাঝে যে এনভি রয়েছে সেটা কমে যাবে, মায়া এবং কলি আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। তো একবার ভক্তিচারু স্বামী মহারাজের কাছে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু ইস্যু আসছিল, যে মহারাজ মন্দির খুব চালানো সমস্যা হয়ে যাচ্ছে, এই ডিভোটিরা কেউ কথা শুনছে না, এ যে যা নিজের মতো কাজ করছে। তো প্রচুর ম্যানেজমেন্ট ইস্যু আসতো, ঠিক আছে। তো সপ্তাহের মধ্যে যখনই কিছু ইস্যু আসতো, সেই ম্যানেজারকে মহারাজ বলেছিলেন যে তুমি বলবে যে সোমবার এসো আমার কাছে, সোমবার তোমার কি ইস্যু আছে সেটা নিয়ে এসো এসো। আর তার আগে প্রত্যেক রবিবার টেম্পলে সমস্ত ডিভোটিদেরকে ভালোভাবে ইনভাইট করে এনে হরি কথা শোনাও, তারা যেন সবাই হরি কথা শোনে আর সবাই যেন কীর্তনে পার্টিসিপেট করে। এটা রবিবার রাখো, যে ডিভোটি আসছে না তাকে গিয়ে রিকোয়েস্ট করো প্লিজ আপনি আসুন। হ্যাঁ, যা হোক করে সবাইকে আনো রবিবার হরি কথায় আর হরি কীর্তনে। তারপর যার যা কমপ্লেন আছে সোমবার দিন সেটা বলবে অফিসে এসে করতে। তো কেউ হয়তো বৃহস্পতিবার শুক্রবার কিছু কমপ্লেন নিয়ে এসেছে, টেম্পল প্রেসিডেন্ট বলছে আচ্ছা সোমবার আমাকে আরেকবার মনে করিও এই ইস্যুটা। তো সোমবার দিন সেই ডিভোটিদেরকে আর দেখা যেত না, বিকজ অফ রবিবারের হরিকথা এন্ড হরিকীর্তন। হরিকথা এবং হরিকীর্তনে তার সেই প্রবলেমটার সলিউশন দেওয়া হচ্ছে না, কিন্তু যেহেতু সবাই মিলে একসাথে বসে হরিকথা শ্রবণ করেছে, হরিকীর্তনে পার্টিসিপেট করেছে, আমি অন্য ডিভোটির ব্যাপারে হয়তো কমপ্লেন করতে যাচ্ছিলাম, সোমবার দিন বলো না কমপ্লেন করে আর কি করবো, ও তো ভালো ডিভোটি, কৃষ্ণের ব্যাপারে শ্রবণ করছিল, হরি কীর্তনে কত সুন্দরভাবে তার ভাব দেখলাম, হ্যাঁ পার্টিসিপেট করছিল, ভালোই ডিভোটি, অ্যাকচুয়ালি একটু ভুল করে ফেলেছে, ঠিক আছে, তখন আর কোনো কমপ্লেন থাকে না। সো হরি কথা অ্যান্ড হরি কীর্তন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেটা ডিভোটিদের মধ্যে যত প্রবলেম আছে সেটাকে সলভ করে দিতে পারে। তো একত্রে আমাদেরকে হরি কথা হরি কীর্তন বেশি করে শ্রবণ করতে হবে। Shiva was pleased with Prachetas and taught Rudragit. Vishnu came and appreciated their mutual cooperation. Similarly, like Lord Shiva, Srila Prabhupada and Srila Prabhupada disciples and their representatives are guiding us, we will also get Krishna. প্রচেতাস শ্রীমদ ভাগবতমের 4th ক্যান্টোতে বর্ণনা করা আছে, প্রচেতাস প্রাচীন বর্হির রাজা প্রাচীন বর্হির পুত্রগণ, তারা তপস্যা করেছিলেন এবং শিবজি তাদের উপর প্রসন্ন হয়ে তাদেরকে রুদ্রগীত শেখান। রুদ্রগীত হচ্ছে ভগবানকে গ্লোরিফাই করার একটি গীত, সেই রুদ্রগীত কীর্তন করে প্রচেতারা বিষ্ণুকে প্রাপ্ত হয়েছিলেন। এবং
বিষ্ণু এসে বলেছিলেন যে বাহ, তোমাদের নিজেদের মধ্যে যে কোঅপারেশন, ঐক্যবদ্ধতা, সেটা আমার খুব ভালো লেগেছে। বিষ্ণু এসে কিন্তু এটা বলেননি তোমরা কি কঠোর তপস্যা করেছো সেটাতে আমি প্লিজড। বিষ্ণু বলেছেন যে তোমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা, ডিভোটিদের মধ্যে যে অ্যাটিটিউড, সেটা দেখে আমার ভালো লেগেছে। তো ভগবান বিষ্ণুকে আমাদের তপস্যার থেকেও বেশি আমরা একে অপরকে সহ্য করছি কিনা সেটা বেশি প্লিজ করে। কারোর মধ্যে একটু সমস্যা দেখলাম, সঙ্গে সঙ্গে তার ব্যাপারে কমপ্লেন করতে আরম্ভ করে দিলাম, নো, একে অপরকে সহ্য করতে হবে। কেউ আমরা পারফেক্ট নই, আমার মধ্যেই প্রচুর ভুল ত্রুটি আছে, সেটা আমরা নিজেরা দেখতে পাবো। তো অন্যের মধ্যে থাকতেই পারে, তাকে ক্ষমা করে দেওয়া যে হ্যাঁ ঠিক আছে, কিছু হয়তো ত্রুটি আছে, কিন্তু সে তো ডিভোটি, সে তো কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে মানছে, সে তো জব করছে, সে তো ক্লাস অ্যাটেন্ড করছে, ক্ষমাশীল হতে হবে। তো ঠিক সেরকম ভাবে শিব যেরকম প্রচেতাদেরকে শিখিয়েছিলেন, শিল প্রভুপাদ এবং তার ডিসাইপলরা আমাদেরকে শেখাচ্ছেন, এবং আমরাও যদি সেই পাথ ফলো করি একদিন আমরাও কৃষ্ণকে প্রাপ্ত হব। তো শ্রীমদ্ ভাগবতমে 4.22.19 সেখানে বলা হচ্ছে যে কোয়েশ্চেন্স আর গুড ফর বোথ স্পিকার এন্ড লিসনার। এখানে অ্যাকচুয়ালি পৃথু মহারাজ এবং চতুষ কুমারের মধ্যে কথা হচ্ছে। তো চতুষ কুমার বলছেন পৃথু মহারাজকে যে বাহ, তুমি যে কোয়েশ্চেন করেছো সেটাতে আমরা কৃষ্ণ কথা বলার সুযোগ পাচ্ছি। ঠিক যেমন সুখদেব গোস্বামী, তিনি পরীক্ষিত মহারাজকে বললেন থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। তো সেই জন্য কোয়েশ্চেন্স আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ক্লাসে। ফর এক্সাম্পল, শিল জয়প্রতাপ সিং গুরু মহারাজের ব্যাপারে শিল প্রভুপাদ বলতেন যে তিনি খুব ভালো কোয়েশ্চেন করতেন। প্রভুপাদ যখন ক্লাস নিতেন, কোয়েশ্চেন কখন আসে? যখন আমি ক্লাসটা ভালো করে শ্রবণ করেছি, তখন কোয়েশ্চেন হবে ইম্পর্টেন্ট, রেলিভেন্ট, পার্টিনেন্ট কোয়েশ্চেন্স। তো সেটা কোয়েশ্চেন করা মানে বোঝানো হচ্ছে যে হ্যাঁ আমি ক্লাসটা ভালোভাবে শ্রবণ করেছি। তো সেটা আরো ইন্টারেস্টিং ডিসকাশন ওপেন করতে থাকে। এবং এক সময় যখন গুরু মহারাজ সেই ক্লাসে উপস্থিত ছিলেন না, শিলপ্রপাত বলছেন ওয়ের ইজ জয়। ক্লাস হয়ে গেল, কেউ কোয়েশ্চেন জিজ্ঞেস করছে না, জয় কোথায়? ও থাকলে ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করতো। তো বাই আস্কিং গুড কোয়েশ্চেন্স ওয়ান বিকামস ভেরি ডিয়ার টু গুরু। গুরুর প্রতি সে অনেক প্রিয় হয়ে যায়। যখন গুরু দেখে যে খুব ভালো কোয়েশ্চেন করছে, গুরু বুঝতে পারে সে খুব ভালোভাবে শ্রবণ করেছে। ওকে, হুম, ইয়েস। তো শুনছি মর্নিং প্রোগ্রাম আমাদের রুদ্রগীত চলছে, তো দ্যাট ইজ এক্সিলেন্ট। Prachetas sees Vishnu face to face and asked for the benediction to hear pastimes in association of devotees. So প্রচেতারা যখন বিষ্ণুকে মুখোমুখি দর্শন করলেন, প্রচেতারা কি বললেন? হে ভগবান বিষ্ণু, যেন তোমার ভক্ত সঙ্গে তোমার যে কথা, হরি কথা আমরা শ্রবণ করতে পারি। প্রচেতারাও তাই বলেছে, ধ্রুব মহারাজও তাই বলেছে, ভক্তি মোহ প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম মমলাশয়ানাম येनञ्जसोल्बनमुरुद यशनं भवाब्दिं नेष्ये ভবদ্গুণকথামৃতপানমস্যম। তো ধ্রুব মহারাজ একই কথা বলছেন, ভগবানকে সম্মুখে দেখে বলছেন তোমার ভক্তদের অ্যাসোসিয়েশন হরি কথা যেন শুনতে পারি। প্রহ্লাদ মহারাজ তাই বলছেন, নৈবদ্বিজয় পর দুরত্যয় বৈতরণ্যম তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্ত শোচেত তো বিমুখ চেত ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরমুদ্বহতো বিমূঢ়ান তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত। তোমার হরি কথা শ্রবণের, হরি কথাতে যেন আমি ডুবে থাকতে পারি, সবসময় মগ্ন চিত্ত হয়ে থাকতে পারি। পৃথু মহারাজও তাই বলছেন। ভগবানকে সম্মুখে দেখে পৃথু মহারাজ কি বলছেন, न कामये नाथ तदप्यहं क्वचिन् न यत्र जुष्मान् चरणम्बुजाशवाम् महत्तमन्तर्हृदयन्मुखच्युतो विधत्स्व कर्मा कर्णायुतयेष मे वर न कामये नाथ तदप्यहं क्वचिन् न यत्र जुष्मात् चरणम्बुजाशवा। হে ভগবান, আমি এমন কিছু চাই না যেটাতে আপনার হরি কথা নেই, যেটাতে আপনার চরণামৃতের আসব নেই। মানে ভগবানের লোটাস ফিটের যে বেভারেজ, সেটা হচ্ছে হরি কথা অ্যাকচুয়ালি, সেটা যেখানে নেই সেই জিনিসটা আমি চাই না। মহাত্তমন্তর হৃদয়ান মুখচ্যুত বিধৎস কর্ণায় ইউতমেশ মেবরা। আমাকে কোটি কোটি কর্ণ দাও, যাতে তোমার পিওর ডিভোটিদের কাছ থেকে আমি হরি কথা শুনতে পারি। সা উত্তম শ্লোক মহান মুখচ্যুত ভবৎ পদাম্বুজ সুধাকনানিলাম স্মৃতিম পুনর্বিস্মৃত তত্ত্ববর্তমানম কুয়োগী নাম নো বিতরত্যলম্বরে। সেই উত্তম শ্লোকের মুখ নিঃসৃত যে হরি কথা, সেটার সাথে কি মিশ্রিত থাকে এটা বহুবার আমরা আলোচনা করেছি।
যে কৃষ্ণের লোটাস ফিটের স্যাফরন ডাস্ট পার্টিকেলস। কারণ পিওর ডিভোটির হৃদয়ে ভগবান থাকেন, তাই ভগবানের যে পদধূলি সেটা পিওর ডিভোটির হৃদয়ে রয়েছে। সেই পিওর ডিভোটি ভাগবত কোথা থেকে বলে? হৃদয় থেকে। কারণ সে ভাগবত শুনেছে এবং শোনার পর সেটা হৃদয়ে প্রবেশ করেছে, তারপর সেই হৃদয় থেকে পিওর ডিভোটি বলছে। তাই বলার সময় ভগবানের লোটাস ফিট বা পাদপদ্মের যে স্যাফরন ডাস্ট পার্টিকেল, কমলা বর্ণের যে ডাস্ট পার্টিকেল, কমলা কেন, স্যাফরন কেন? কারণ সেই ডাস্ট পার্টিকেল শুনলে বৈরাগ্য আসে আমাদের জড়জগতের প্রতি, সেজন্য স্যাফরন ডাস্ট পার্টিকেল সেইটা পিওর ডিভোটিদের মুখ থেকে বেরোয় হরিকথার সাথে, সেটা আমাদের কর্ণে প্রবেশ করে, আমাদের, আমরা যদি ভালোভাবে শ্রবণ করি সেটা আমাদের হৃদয়ে যাবে, সেই স্যাফরন ডাস্ট পার্টিকেল, এবং আমাদেরও জড় বিষয়ে বৈরাগ্য আসবে, আমাদেরও হরিকথায় রুচি আসবে। তো পৃথু মহারাজ বলছেন, আমাকে কোটি কোটি কর্ণ দাও, যাতে পৃথিবীর যে জায়গায় যে স্পিকারই হরিকথা করছে আমার যেন কোনো লেকচার মিস না হয়ে যায়। তো উল্লেখযোগ্য বিষয়ে প্রচেতারা, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পৃথু মহারাজ সবাই ভগবানকে সম্মুখে দেখে কি চাইছে? যে তোমার শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত হরিকথা যেন শুনতে পারি। তো এর দ্বারা কি প্রমাণিত হয়? হরিকথা ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট দেন ভগবান হিমসেলফ। ভগবানের ডাইরেক্ট অ্যাসোসিয়েশন যদি তোমাকে চুজ করতে বলা হয়, যে অপশন এ তুমি কৃষ্ণের সাথে ডাইরেক্ট থাকতে পারবে, কৃষ্ণের সাথে টাইম স্পেন্ড করতে পারবে, কথা বলতে পারবে, আর অপশন বি একজন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরি কথা শুনতে পারবে। আমরা যদি বলি যে না আমি কৃষ্ণের সাথে থাকবো, তার মানে আমি নিওফাইট ডিভোটি, আমি ভক্তির কিছুই বুঝি নাই। আই শুড আস্ক যে পিওর ডিভোটির মুখ থেকে যেন হরি কথা শুনতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অ্যাসোসিয়েশন মিনস হরি কথা ইন অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস। এই যে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, সঙ্গ সঙ্গ আমরা বলে থাকি, হোয়াট ইজ সঙ্গ? সঙ্গ মানে হচ্ছে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ, নাথিং এলস। একটা প্রোগ্রামে এলাম, একসাথে হাসি ঠাট্টা করে দিলাম বা প্রজল্পা করে দিলাম, হ্যাঁ ভালো কিছু একটা ডিভোটিদের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম, দ্যাট ইজ নট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মিনস সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ। মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবদ গীতা। ভক্ত সঙ্গে হরিকথা, মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, পরস্পরকে হরিকথা বলো, কথয়ন্তশ্চ মাম নিত্যম, নিত্য আমার সম্বন্ধে কথা করো, ভগবান বলছেন, তাহলে তোমাদের কনসিয়াসনেস ঠিক থাকবে। পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ, মিথো রতির মিথো তুষ্টির নিবৃত্তির মিথো আত্মনঃ। ভাগবতম শেষ, পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ, ভগবানের যশ কীর্তন করা উচিত পরস্পরের মধ্যে। মিথোরতি মিথো তুষ্টির নিবৃত্তির মিথো আত্মনা, এতে কি হবে? মিথোরতি, একসাথে তোমাদের অ্যাটাচমেন্ট তৈরি হবে ভগবানের প্রতি। মিথো তুষ্টি, একসাথে তোমাদের হৃদয় স্যাটিসফাইড হবে। নিবৃত্তির মিথ আত্মনা, একসাথে তোমরা ভগবত ধামে যাবে। এই জিনিসটা একসাথে হয়। Classes keep chanting Sarp. Shravanam is the first process. Harikatha is like a bulletproof jacket. If consciousness is immersed in Harikatha, then we are safe. সো অনেক সময় ডিভোটিদের দেখা যায় যে প্রভু মাতাজি কেমন চলছে ভক্তি, না কোনোভাবে প্রভু 16 মালা কমপ্লিট করছি, আর কিছু করার সময় হচ্ছে না। দিস ইজ ভেরি ফেমাস ডায়লগ। লোকজন চিন্তা করে 16 মালা করছি মানে আমি কৃষ্ণ, শিল প্রভুপাদ সমস্ত আচার্যদেরকে উদ্ধার করে দিয়েছি, কিছুই হয়নি আমার, ফালতু 16 মালা করা। আমি যদি ইয়ারিং ছাড়া 16 মালা করছি, দ্যাট 16 রাউন্ডস ইজ ইউজলেস। আমি 16 মালাটা ধরেছিলাম কিভাবে? হরিকথার জন্য ধরেছিলাম 16 মালাটা। যেদিন প্রথম 16 মালা করবো ভেবেছিলাম, সেদিন আমার এনথুজিয়াজম বেশি ছিল। কেন? আমি শ্রবণ করেছিলাম 16 মালা কেন জপ করতে হয়। কালের প্রবাহে সেই শ্রবণ চলে গেছে আমার জীবন থেকে, তাই এই 16 মালা ইউজলেস হয়ে গেছে। দেবকী মাতাজি বলেন এটাকে, যে কোন বুলেট, ফাঁপা বুলেট যদি হয় সেটাকে যদি ফায়ার করি, ব্ল্যাঙ্ক ফায়ারিং যেমন হয়, কোনো এফেক্ট নয়, সেরকম অ্যাকচুয়ালি এই যে 16 মালা জপ করছি, প্রত্যেকটা মহামন্ত্রী ইজ লাইক এ বুলেট, মায়াকে আমি শুট করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যদি হরি কথা শ্রবণ না করছি,
নামের মাহাত্ম্যই না জানলাম, যদি বৈষ্ণবের মুখ থেকে রেগুলার শ্রবণ না করছি, তাহলে আমার হরি কথাটা ইউজলেস। এটা এতটাই ইম্পর্টেন্ট হরি কথা যে যদি তোমার মনে হয় আমার কাছে 2 ঘন্টাই টাইম আছে, এর থেকে বেশি টাইম নেই আমার, তাহলে তুমি 1 ঘন্টা চ্যান্টিং করো, 8 রাউন্ড চ্যান্টিং করো, দ্যাট ইজ অলসো ফাইন। 8 ঘন্টা, এবং তুমি বাকি 1 ঘন্টা হিয়ারিং করো। হিয়ারিং ইজ সো ইম্পর্টেন্ট। আমার জীবনে কোনো হিয়ারিং নাই, আমি প্রতিদিন 16 মালা করছি, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমাকে অ্যাটলিস্ট 8 ঘন্টা সিনসিয়ারলি বৈষ্ণবদের মুখ থেকে শ্রবণ করতে হবে। কিছু যদি না হচ্ছে, খুব খারাপ অবস্থা কারোর, তাহলে প্রসাদ আমার সময় হিয়ারিং করা উচিত। 3 বেলা প্রসাদ তো পাবো, 15 মিনিট করে অ্যাটলিস্ট 45 মিনিট তো লাগবে, সেটা পুরোটাই হিয়ারিং করা উচিত, আলতু ফালতু টাইম ওয়েস্ট না করে। তবে শুধু প্রসাদম হিয়ারিং করলে উচিত নয়, যে সিনসিয়ার ডিভোটি তার উইকলি কোটা থাকা উচিত হিয়ারিং এর, যে 4 থেকে 5 ঘন্টা আমি সলিড হিয়ারিং করবো উইথ নোটস। তবে আমার ভক্তিতে রুচি বাড়বে, তবে আমি আনন্দ পাবো, নাহলে একসময় কৃষ্ণ ভক্তি থেকে বেরিয়ে যাব, আমি রুচি পাবো না আর কৃষ্ণ ভক্তিতে। নিজেকে টিকিয়ে রাখতে গেলে এটা দরকার, শরীরকে টিকিয়ে রাখতে গেলে খাদ্যের প্রয়োজন, সেই রকম ভক্তিতে টিকে থাকতে গেলে হিয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হিয়ারিং মিনস রিডিং, রিডিং মানে শিল প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করছি। ওকে, সো আমাদের চ্যান্টিং শার্প থাকবে তখনই যদি আমরা ক্লাসেস শ্রবণ করছি। শ্রবণম হচ্ছে প্রথম, যেটার মাধ্যমে কৃষ্ণের সাথে আমাদের লিঙ্ক হয়েছে। হরিকথা যে বুলেট প্রুফ জ্যাকেটের মতো, সেটা পরে থাকলে, রেগুলার হরিকথা শুনতে থাকলে মায়া আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। তো এটা আমরা আলোচনা করলাম যে ইন পার্সন হিয়ারিং সব থেকে বেস্ট। যদি সেটা না হয়, লাইভ ক্লাসেস উইথ ভিডিও অন। যদি সেটা না হয়, সম্ভব না হয় বিভিন্ন কারণে, নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে ইত্যাদি, তো লাইভ ক্লাসেস উইথ ভিডিও অফ। সেটাও যদি সম্ভব না হয় কোনোভাবে, লাস্ট অপশন হচ্ছে রেকর্ডিং। প্রত্যেকটা স্টেপে 10 গুণ করে কমে যায় এফেক্টটা, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি পোটেন্সি সেম থাকে, হরিকথার পোটেন্সি সেম। যেমন শিল প্রভুপাদ যে বই গ্রন্থ লিখেছেন বহু বছর আগে, সেটাও যদি আমি এখন সিনসিয়ারলি পড়ি, আমার জীবনে সেমই চেঞ্জেস আসবে। কিন্তু আমাকে প্রচুর এফর্ট দিতে হবে। যদি ইন পার্সন কোনো বৈষ্ণবের কাছ থেকে হরিকথা শুনছি, আমার যদি মানে মন চঞ্চল থাকে, তবু সেই বৈষ্ণব আমাকে তার প্রতি অ্যাট্রাক্ট করে নিতে পারবে। আমাকে কম এফর্ট দিতে হবে, আমি সেম লাভ করতে পারবো। কিন্তু যত এই ডাউন দ্য লাইন যাব, তত আমাকে এফর্টটা বেশি দিতে হবে সেম লাভ করার জন্য। আর কলিযুগের মানুষ, আমার এফর্ট তো জানাই আছে, আমি কতটা এফর্ট দিই কৃষ্ণের জন্য, হরিকথার জন্য। তো সেটার উপর ভরসা না রাখাই ভালো। তো সেজন্য চেষ্টা করা উচিত যে সবসময় ইন পার্সন বা খুব অ্যাটেন্টিভলি আমি যেন হরিকথা শ্রবণ করছি। হিয়ারিং ফ্রম বৈষ্ণবাস ইমিডিয়েটলি রেজেস আওয়ার কনসিয়াসনেস অ্যান্ড প্রবলেমস সিম স্মল। যখনই কোনো প্রবলেমে আছি, তার মানে বুঝতে হবে কোনো একটা প্রবলেম নিয়ে ডিস্টার্ব আছি, যে হরিকথা শ্রবণ কম হচ্ছে। যখনই আমরা হরিকথা শ্রবণ করব কোনো বৈষ্ণবের কাছ থেকে, তখনই আমাদের চেতনা সঙ্গে সঙ্গে উপরে উঠে যায়, এবং প্রবলেমগুলোকে তখন আমাদের ছোট মনে হবে। যদি আমরা মাটিতে চলি, খুব স্পিডে চলতে চাই, অনেক বাধা বিপত্তি, গাছপালা, ঘর বাড়ি। কিন্তু যখনই আমরা আমাদের লেভেলটাকে উঁচু করে নেব, যেমন আমরা যখন ফ্লাইটে যাচ্ছি, এরোপ্লেনে, সেখান থেকে যদি দেখি নিচের ঘর বাড়ি, সেগুলোকে দেশলাই বক্সের মতো লাগবে, ছোট ছোট। তো যেগুলোকে মনে হবে বিশাল বড় প্রবলেম, হরি কথা যদি আমরা রেগুলার শুনতে পারি, তাহলে আমাদের চেতনা অনেক উঁচুতে উঠে যাবে। তখন প্রবলেম গুলোকে জীবনের অনেক ছোট মনে হবে, যেগুলো কিছুই প্রবলেম নয়। আর সেটা যদি না হয়, হরি কথা যদি না শুনি আমরা, তাহলে ছোট প্রবলেমও বিশাল বড় মনে হবে, এবং সেটাতে আমরা এফেক্টেড হয়ে যাব। সার্ভিস ইজ ইম্পর্টেন্ট টু ডেভেলপ বাসুদেব কথা রুচি। তো বৈষ্ণব সেবা ইম্পর্টেন্ট, শুধু হিয়ারিং করলে হবে না, হিয়ারিং এর সাথে সাথে সার্ভ করতে হবে। ঠিক যেমন গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী পুরুষদের কাছ থেকে প্রণিপাত করে, সারেন্ডার্ড হাম্বল ওয়েতে প্রশ্ন জিজ্ঞেস করে তাদের কাছ থেকে শ্রবণ করা উচিত, এবং সেবা করা উচিত তাদেরকে। বাই সার্ভিং সিনিয়র বৈষ্ণবাস, তাদের ইনস্ট্রাকশনকে আমরা ভালোভাবে ফলো করতে পারি। এবার সার্ভিস দুরকম হয়, বপু সেবা, বাণী সেবা। মানে ডাইরেক্টলি তার কিছু আমি হেল্প করলাম, হ্যাঁ, ফর এক্সাম্পল তার জন্য রান্না করা। গুরু মহারাজের জন্য কেউ রান্না করতে পারে, বা তার কাপড় কেচে দিতে পারে, বা কিছু করতে পারে, কিছু ডোনেশন দিতে পারে, যেটা গুরু মহারাজের ডাইরেক্ট সেবায় লাগছে, সেটা বপু সেবা। তার থেকেও বড় সেবা হচ্ছে বাণী সেবা।
গুরু মহারাজ যেটা বলছেন সেটা যেন আমি ফলো করতে পারি। সো গুরুর প্রতি দুই ধরনের সেবা হয়, বপু সেবা এবং বাণী সেবা। সেটার মাধ্যমে আমরা হরি কথাটা যেটা শুনেছি গুরুর কাছ থেকে সেটা ডাইজেস্ট করতে পারি। ফর দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বর্তমান প্রদর্শক গুরু। Association of Stree Sangi is more dangerous than Stree. Similarly, association of devotee is more beneficial than Krishna. এটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তো বলা হচ্ছে ইন জেনারেল ইলিসিট সেক্স অ্যাভয়েড করতে বলা হয়, আমাদের একটা রেগুলেটরি প্রিন্সিপাল, যে অবৈধ স্ত্রী পুরুষের সঙ্গ করা উচিত নয়। তো পুরুষদেরকে বলা হয় যে তুমি বিবাহ বহির্ভূত তোমার স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীর সাথে সম্পর্ক করবে না। তো কোনো স্ত্রীর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা সেটা যতটা না পলিউটিং, তার থেকে বেশি পলিউটিং যদি আমি এরকম একজন ব্যক্তির সঙ্গ করছি যে স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত। এটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, কারণ অ্যাসোসিয়েশনের মাধ্যমে কি হয়, ইচ্ছা ট্রান্সফার হয় হৃদয় থেকে, হৃদয়ের বাসনা ট্রান্সফার হয় অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমি যদি ডাইরেক্ট কোনো নারীর সঙ্গ করি সেটা অতটা প্রবলেম নেই, যদিও সেটা একটা সিনফুল অ্যাক্টিভিটি, বিবাহ বহির্ভূত কোনো নারীর সঙ্গ করা। কিন্তু তার থেকেও বেশি সিনফুল যে নারীর প্রতি আসক্ত তার সঙ্গ করা। কেন? কারণ সেই নারীর হৃদয়ে এই বাসনাটা নেই যে আমি অন্য নারীকে ভোগ করব, তাই তার অ্যাসোসিয়েশন অতটাও পলিউটিং নয়। কিন্তু আমি যদি এরকম কোনো ব্যক্তির সঙ্গ করি যে অন্য নারীর প্রতি আসক্ত, তার হৃদয়ে ভরে ভরে বাসনা রয়েছে অবৈধ সঙ্গ করার, সেইটা আমার সাথে আসবে। তো সেই জন্য যারাই ইলিসিট সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এনগেজড হচ্ছে, দেখা যাবে যে তারা কোনো মাতাজির দ্বারা প্রভাবিত হয়েছে তার থেকেও বেশি কোন একজন ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছে যিনি অবৈধ সঙ্গ করার প্রতি আসক্ত। তো সেই রকম ভাবে কৃষ্ণের ডাইরেক্ট অ্যাসোসিয়েশন আমাদের প্রতি বেনিফিশিয়াল নাও হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের সঙ্গ কৃষ্ণের সঙ্গের থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ কৃষ্ণের হৃদয়ে কিন্তু সেই বাসনাটা নেই যে আমি কৃষ্ণ ভক্তি করব। কৃষ্ণ নিজেই তো কৃষ্ণ, তার নিজের প্রতি ভক্তি কেন থাকবে? কৃষ্ণের হৃদয়ে কি বাসনা আছে? যে ভক্তদেরকে কিভাবে ভালো রাখবো, ভক্ত বাৎসল্য রয়েছে। কিন্তু ডিভোটির হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেমের বাসনা। তো ডিভোটির সঙ্গ করাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেই কারণে দিস ইজ ভেরি সাইন্টিফিক। এক্সাম্পল অফ গুড হিয়ারিং, ভাগবতমে কিছু কিছু ভালো হিয়ারিং এর এক্সাম্পল, পরীক্ষিত মহারাজ তো রয়েছেনই, এছাড়াও রয়েছে কিং রহুগুণ, যিনি জড়ভরতের কাছ থেকে শ্রবণ করেছিলেন, এবং প্রহ্লাদ মহারাজের যারা ক্লাসমেট ছিলেন তারা প্রহ্লাদ মহারাজের কাছ থেকে সুন্দরভাবে শ্রবণ করেছিলেন বলেই তারা প্রহ্লাদ মহারাজের সাথে ডান্স করছিলেন। তার মানে তাদের হিয়ারিংটা ভালো ছিল। হিয়ারিং ভালো হয়েছে, তার রেজাল্ট কি হবে? হৃদয়ের ট্রান্সফরমেশন আসবে, ওরই কথাতে রুচি আসবে। এটা আমরা আলোচনা করেছি যে ক্লাস কিভাবে শ্রবণ করা উচিত, যেমন আমরা সময় অনুসারে খাই, মিলস নিই, সেরকম ভাবে হিয়ারিং এর জন্য স্লট রাখা উচিত। আমাদের যেন মনে হয় আজকে হিয়ারিংটা হলো না, ঠিক ভালো লাগছে না, যেমন না খেলে মনে হয়, সেরকম একটা হ্যাবিট তৈরি করতে হবে আমাদেরকে ডেইলি হিয়ারিং এর, কোনোদিন হিয়ারিং মিস হয়ে গেলে যেন আমাদের খারাপ লাগে। সো মিথো রতি মিথো তুষ্টি নিবৃত্তি মিথ আত্মনা, সেই ভার্সটা আমরা ডিসকাস করলাম। অ্যান্ড দিস প্রসেস ইজ ভেরি সাইন্টিফিক। কেন? Hearing about one devotee's determination and glories is an inspiration for other devotees. তো ফর এক্সাম্পল কোনো ভক্ত পিছিয়ে আছেন, হয়তো মর্নিং প্রোগ্রাম জয়েন করতে পারছে না, বা ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, বা জব কমপ্লিট করতে পারছে না, সেই ভক্তকে যখন আমরা অন্য কোনো ভক্তের উদাহরণ দিয়ে বলবো যে জানেন প্রভুজি বা মাতাজি, অমুক প্রভুজি বা মাতাজি রয়েছেন, তিনি এরকম সকালে উঠছেন, সকালেই তার সমস্ত জব কমপ্লিট হয়ে যায়, এবং প্রত্যেক দিন তিনি 1 ঘন্টা করে হিয়ারিং করছেন, ভাগবতম প্রায় এতটা শেষ হয়ে গেল। যখন কোনো ভক্তের গ্লোরিজ আমাদেরকে বলা হয় তখন আমরা বেশি মোটিভেটেড হই। তো দিস ইজ এ ইম্পর্টেন্ট টিপস ফর মেন্টার্স, যে যখনই আমরা কাউকে মোটিভেট করতে চাইবো, সবাই আমরা মেন্টর, মহাপ্রভু বলেছেন যে আমার আগে গুরু হয় তার হো এই দেশ। তো যে কেউ আমরা যাকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদেরকে কিভাবে ইন্সপায়ার করতে পারি, ভক্ত সঙ্গে নিয়ে এসো, ভক্তদের সাথে পরিচয় করাও, এবং তাদেরকে বলো যে সেই ভক্তদের গ্লোরিজ বলো, ভক্তদের গ্লোরিজ অনেক ইন্সপায়ার করে। যখন সে শুনবে এ তো আমার মতোই একজন মানুষ, আমার মতোই তার বয়স, আমার মতোই একই অ্যাসোসিয়েশনে আছে, সে করতে পারছে আমি কেন পাচ্ছি না, সঙ্গে সঙ্গে সেই কোয়েশ্চেনটা আসবে মাথায়। তো এই জন্য ভক্তদের গ্লোরিজ অন্য ভক্তদেরকে বলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার একটা খুব ইম্পর্টেন্ট মানে
বড় সুযোগ হচ্ছে বার্থডে গ্লোরিফিকেশন। সেই জন্যই ভয়েসে রাধেশ্যাম প্রভু বার্থডে গ্লোরিফিকেশনটাকে খুব প্রায়োরিটি দেন। সেই বার্থডের সময় আমরা সেই এই অ্যাটলিস্ট একটা দিন, আমরা অন্য কোনো সময় হয়তো হঠাৎ করে আমরা শুরু করতে পারি না কোনো ভক্তের গ্লোরিফিকেশন। অবভিয়াসলি যে কোনো ধরো ইম্পর্টেন্ট সেবা হলো বা যাত্রা হলো, তারপরে রিয়েলাইজেশন সেশন আমরা গ্লোরিফাই করতে পারি ইত্যাদি। কিন্তু বার্থডে গ্লোরিফিকেশনের সময় আমরা স্পেশালি সেই ভক্তের কোয়ালিটিস বলতে পারি, বাকিরা ইন্সপায়ার্ড হয় সেটা দিয়ে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। Prahlad, staying in palace and luxury, still spoke the philosophy because of association of pure devotee Narad. প্রহ্লাদ মহারাজ অসুরকুলে জন্মগ্রহণ করেও ভক্তের মতো কথা কিভাবে বলতে পারছিলেন? কারণ নারদ মুনির সঙ্গ লাভ করেছেন। In the company of devotees, giving of sense gratification is very easy. His Grace Radheshyam Prabhu immediately connects someone to some sangha when they email him for help. তো ভক্ত সঙ্গে ইন্দ্রিয় তর্পণ বা খারাপ কোয়ালিটি সেগুলোকে ছেড়ে দেওয়া খুব ইজি। সেজন্য রাধেশ্যাম প্রভু যখনই কেউ তাকে ইমেল করেন, কোনো একটা ভক্ত সঙ্গের সাথে তাকে কানেক্ট করিয়ে দেন। গঙ্গার পরশে ভার্স রয়েছে, যেমন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তো বৈষ্ণবের যে সঙ্গ সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে। শুধুমাত্র বৈষ্ণবকে দর্শন করার মাধ্যমে আমরা ইন্সপায়ার্ড হই। ফর এক্সাম্পল, ইভেন লাইভ ক্লাসে আমরা দেখবো যে সেই বৈষ্ণব কিভাবে ড্রেস করেছে, সেই বৈষ্ণবের নাম নিষ্ঠা, সেই বৈষ্ণব কিভাবে ক্লাস শ্রবণ করেছে, এটা দেখে আমরা ইন্সপায়ার্ড হই। তো সেই জন্য বৈষ্ণব সঙ্গে আসাটা খুব ইম্পর্টেন্ট। একে অপরকে ইন্সপায়ার্ড করতে পারি আমরা তার মাধ্যমে। বর্তমান প্রদর্শক গুরু, হ্যাঁ, এরপরে 3 ধরনের গুরু নিয়ে আলোচনা করেছেন। দিজ আর ফ্রম দি লেকচারস অফ রাধেশ্যাম প্রভু। তো বর্তমান প্রদর্শক গুরুকে, যার সাথে ইনিশিয়াল কানেকশন মানে কৃষ্ণ ভক্তির কানেক্ট করিয়ে দেয় আমাদেরকে, সে হয়তো আমার থেকে 1 বছর বা 2 বছরের সিনিয়র বা আমার সমবয়সী হতে পারে বা যে কেউ হতে পারে। শিক্ষা গুরুকে তার ডেফিনেশন হচ্ছে হু গিভস নলেজ সিস্টেমেটিক্যালি, resonance principle can hear hours and hours, someone whose presentation of Krishna consciousness we can connect to. Transforming us can be many Shiksha Gurus. For example, Radheshyam Prabhu has multiple Shiksha Gurus besides Radhanath Maharaj. He associates with many Maharajas and senior devotees. তো রাধেশ্যাম প্রভু বলছেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শিক্ষা গুরু। অনেক সময় এগুলোতে আমরা কনফিউজ থেকে যাই, কার কাছ থেকে শ্রবণ করব সেই সম্বন্ধে এগুলো বলা হচ্ছে। বর্তমান প্রদর্শক গুরু আমরা জানলাম, যার সাথে ইনিশিয়াল কানেকশন, যে আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসেছে কাইন্ড অফ। শিক্ষা গুরু মানে হচ্ছে হু গিভস নলেজ সিস্টেমেটিক্যালি, শাস্ত্রিক নলেজ সিস্টেমেটিক্যালি যে আমাকে প্রদান করছে। রেজোনেন্স প্রিন্সিপাল মানে কি? দেয়ার আর মেনি ডিভোটিস, মেনি সিনিয়র ডিভোটিস, তাদের রিপ্রেজেন্টেশন অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ডিফারেন্ট। প্রত্যেকের রিপ্রেজেন্টেশন আলাদা। যার কৃষ্ণ কনসিয়াসনেসের রিপ্রেজেন্টেশনের সাথে আমার চিন্তাধারা মিলে, তো সে হচ্ছে যার সাথে আমার ফ্রিকোয়েন্সি মিলে, যার প্রেজেন্টেশন আমার ভালো লাগে। ফর এক্সাম্পল, আমাদের প্রত্যেকেরই আছে এই জিনিসটা যে কোন একটা শাস্ত্র আনলেস উই আর হিয়ারিং ফ্রম দ্যাট পারসন ঠিক মনে স্যাটিসফাই হয় না। ঠিক আছে, তো সেই জিনিসটা ফর এক্সাম্পল আমার জন্য রয়েছে রাধেশ্যাম প্রভু বা গৌরাঙ্গ দর্শন প্রভু, অমরেন্দ্র প্রভু, লাইক দ্যাট। তো সেরকমই ফর এক্সাম্পল যার প্রেজেন্টেশন অফ স্ক্রিপচার সেটা না শুনলে যেন ঠিক স্যাটিসফাইড হয় না মনটা, সো সেটাকে বলা হচ্ছে রেজোনেন্স প্রিন্সিপাল। এবং যার লেকচার আমি ঘন্টার পর ঘন্টা শুনে যেতে পারি উইদাউট ক্লান্তি, দিস আর দ্য ডেফিনেশন অফ শিক্ষা গুরু। কাকে আমি শিক্ষা গুরু রূপে অ্যাকসেপ্ট করবো? সামওয়ান হুজ প্রেজেন্টেশন অফ কৃষ্ণ কনসিয়াসনেস উই ক্যান কানেক্ট টু, এবং যার কাছ থেকে শ্রবণ করলে আমি ইন্সপায়ার্ড হই এবং ট্রান্সফরমেশন আসে আমার মধ্যে। এরকম শিক্ষাগুরু মেনি হতে পারে, একজনই হতে পারে তার কোনো গ্যারান্টি নেই। রাধেশ্যাম প্রভুরও মাল্টিপল শিক্ষাগুরু রয়েছেন রাধানাথ মহারাজ ছাড়া। যিনি দীক্ষাগুরু তিনি তো শিক্ষাগুরু বটেন অবশ্যই, যেমন রাধেশ্যাম প্রভুর জন্য রাধানাথ মহারাজ এবং শিল প্রভুপাদ আমাদের সবার প্রমিনেন্ট শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু, এবং তাছাড়াও আমাদের আরো মেনি শিক্ষাগুরু থাকতে পারে। শিক্ষাগুরু শুড ইন্সপায়ার ওয়ান টু সারেন্ডার টু ওয়ান্স দীক্ষাগুরু, এবং শিক্ষাগুরুর অন্যতম একটি ডিউটি হচ্ছে দীক্ষাগুরুর প্রতি সে যেন সারেন্ডার করতে পারে, তাতে তাকে সাহায্য করা। দীক্ষাগুরুর প্রতি তার সারেন্ডারকে বৃদ্ধি করতে সাহায্য করেন শিক্ষাগুরু। ফর এক্সাম্পল, জীব গোস্বামী তিনি শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত, তাদের 3 জনের কমন শিক্ষাগুরু ছিলেন। তাদের দীক্ষাগুরু আলাদা আলাদা, কিন্তু জীব গোস্বামী তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন এবং তাদের গুরুর প্রতি তাদের সারেন্ডারকে বৃদ্ধি করছিলেন। তো এরকম ভাবে অবশ্যই
এই ধরনের গুরুদের কাছ থেকে, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু মেনলি, তাদের কাছ থেকে অবশ্যই রেগুলারলি শ্রবণ করা উচিত আমাদের। না হলে আমরা উইক হয়ে যাবো যদি আমরা দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর কাছ থেকে রেগুলার শ্রবণ না করছি। আমি যখন প্রিচিং করব, সেই প্রিচিং এ কোনো পোটেন্সি থাকবে না। সেই জন্য আমাদের ভয়েসের রাধেশ্যাম প্রভু এরকম সিস্টেম করতেন যে উইকলি ওয়ান্স কাউন্সিলর মিটিং থাকতো। সেখানে কাউন্সিলর মিটিং মানে শুধু নয় যে তোমার সাধনা চার্ট চেক করতো, তোমাকে ফিডব্যাক দিত, সেটা তো বটেই। কাউন্সিলর উড গিভ সাম ভাগবতম ক্লাস, এবং কাউন্সিলর ইজ লাইক মাদার। অনেক সময় এরকম হয় যে মাদার কাউ, গরু, সে এরকম একটা স্পিসিস, সে বুঝতে পারে যে আমার বাছুরের কি সমস্যা হয়েছে, তার শরীরে কি নিউট্রিয়েন্টের অভাব হয়েছে। শুধু বাছুর নয়, গাভী হচ্ছে মানুষেরও মাতা। যে বাড়িতে গাভীকে পালন করা হচ্ছে, সেই গাভী শুধুমাত্র স্মেলের মাধ্যমে বুঝতে পারে যে বাড়ির কোনো মেম্বার অসুস্থ কিনা, তার কোন জিনিসটাতে ঘাটতি হচ্ছে। সেই গাভী যখন চারণ ক্ষেত্রে যায়, সেই ধরনের হার্স এবং ঘাস খায় এবং সেটা দুধের মাধ্যমে প্রদান করে, যাতে সেই ব্যক্তি ঠিক হয়ে যায় বা তার বাছুর ঠিক হয়ে যায়। এটা হচ্ছে মাদার কাউ বা গাভীর নেচার। তো কাউন্সিলর বা শিক্ষাগুরু ঠিক সেই রকমই। আমাদের ভয়েসে যখন কাউন্সিলর মিটিং হতো, প্রত্যেক সময় আমাদের কাউন্সিলর একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করতেন, ডিফারেন্ট ভার্স ফ্রম শ্রীমদ ভাগবতম। আমরা বুঝতে পারতাম না যে এই ভার্সটা কেন চুজ করলেন প্রভু, বাট ইট ইজ লাইক দ্যাট গাভি কাউন্সিলর নোজ ভেরি ওয়েল যে আমার কোন একজন শিক্ষা ডিসাইপলের মধ্যে কি ঘাটতি রয়েছে। তো সেই রকম ভার্স, মানে শাস্ত্ররূপী বিচরণ ক্ষেত্র থেকে তিনি বিচরণ করে সেই রকমের হার্ব নিয়ে আসবেন এবং আমাদেরকে দিবেন, যাতে আমরা নারিষ্ট হব। তো সেই জন্য শিক্ষা গুরু নোজ আস ভেরি ওয়েল, তার কাছ থেকে শ্রবণ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাট বিং সেড, সেটা কখনোই এটা যেন না হয় যে আমি শুধুমাত্র শিক্ষাগুরুর কাছ থেকে শ্রবণ করবো, অনেকে ফ্যানাটিক হয়ে যায়, দ্যাট ইজ অলসো নট গুড। আমাদেরকে সবাইকে রেসপেক্ট করা, যে যেই ব্যাস আসনে বসছে সে ব্যাসদেবের প্রতিনিধি। এমন নয় যে মন্দিরে ক্লাস হচ্ছে আমি সেটা অ্যাটেন্ড করছি না, সেটা ভেরি ডিসরেসপেক্টফুল এবং ইম্যাচিওর। তোমাকে বুঝতে হবে যে তোমার শিক্ষাগুরু নাই হলো, যে বলছে সে কোথা থেকে বলছে, শিল প্রভুপাদের ভাগবতম থেকে বলছে, শিল প্রভুপাদ ইজ ইওর শিক্ষাগুরু, সো ইউ শুড হিয়ার। তো এরকম ভাবে সব সময় আমাদের শোনা উচিত সবার কাছ থেকে। এটা কখনোই ভাবা উচিত নয় যে ইনি আমার শিক্ষাগুরু নন বা দীক্ষাগুরু নন, তার কাছ থেকে শ্রবণ করব না। নাও আমরা কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিয়ে আলোচনা করব, কিছু প্র্যাকটিক্যাল স্টেপ যেটা আমরা ভাগবতম ক্লাসের সময় নিতে পারি। তো ভাগবতম ক্লাস, ভাগবতম হচ্ছে কৃষ্ণ, সেটা আমরা আগে আলোচনা করেছি। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থে কয়। তো এই রকম ভাগবতম ক্লাসে ইন অ্যাটেনশন মানে হচ্ছে অপরাধ একটি, কৃষ্ণের চরণে অপরাধ করছি। ভাগবতম ক্লাসে ইনঅ্যাটেন্টিভ হওয়া উচিত নয়। একই আমরা অপরাধের জন্য ভক্তির কোনো আনন্দই পাই না, তারপরে যদি ভাগবতম ক্লাসে আরো অ্যাটেন্টিভ হই, আরো অপরাধে ভক্তি গোটাটাই ঢেকে যাবে। যে একসময় ভক্তি ভালো লাগবে না, আমি জড়জাগতিক হয়ে যাবো, দেখবো একদিন আমি মাংস খাচ্ছি। দ্যাট ইজ ডিজাস্টার। তো দেয়ার আর ডিফারেন্ট ডিস্ট্রাকশনস ইন শ্রীমদ ভাগবতম ক্লাস। কি কি ডিস্ট্রাকশন হতে পারে, সেগুলো থেকে কিভাবে বাঁচতে পারি। টকেটিভ স্লিপি ডিভোটি নিয়ে আলোচনা করেছি, সেটা একটা ব্যাড ইমপ্রেশন দেয় সবার প্রতি, স্পিকার খুব সেটাতে ডিস্টার্ব হয়। তো সলিউশন কি, হুইসপার ইফ নিডেড, খুব যদি আর্জেন্ট হয় তাহলে আমি কানে কানে বলতে পারি কোনো একটা, যাতে সেটা কাউকে ডিস্টার্ব না করে। আমি যদি কোনো একজন কাউকে ডাকতে চাই, ভাগবতম ক্লাস চলছে সেখানে, আমি বলতে পারি না দূর থেকে, ওই ওই প্রভু এসো এদিকে কাজ আছে, আর হয়তো ভাগবতম ক্লাস চলছে। এটা মানে একদম যাচ্ছে তাই এটিকেট, এর থেকে বাজে এটিকেট হতে পারে না। এরকম করা যেতে পারে যদি অনেক লম্বা লাইন হয়। আমি ভাগবতম ক্লাসের একদম পিছনে, ধরো ম্যানেজমেন্টের কোনো লোক এসছে, সে হয়তো ক্লাসের মাঝ থেকে একজনকে চাই, কিভাবে বলবে। তো একদম লাস্ট রোতে যে ডিভোটি আছে তাকে বলবে, প্রভু আপনি একটু ওই সামনে ওই প্রভুকে ডেকে দিতে পারবেন, আপনার সামনে যে আছেন ওনাকে বলুন উনি ডেকে এইভাবে রিলে অ্যাকশন করে সেই ডিভোটির কাছে পৌঁছাবে, এবং সেই ডিভোটি তখন চুপচাপ গুটি গুটি পায়ে বেরিয়ে আসবে, বাকি কাউকে ডিস্টার্ব না করে। দিস ইজ দ্য ওয়ে, ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে, আমি একটা ছোট চিটে লিখে দিলাম যে কি দরকার আমার, সেটা আমি বললাম প্রভু একটু ওই ডিভোটিকে পাস করে দিন, ছোট্ট কাগজে সেটা লিখে দিলাম। সেই ডিভোটি পড়লো, আচ্ছা আমাকে এই ম্যানেজমেন্টের সেবার জন্য ডাকা হচ্ছে, এখনো প্রসাদম তৈরি হয়নি, ভাগবতম ক্লাস ইজ অ্যাবাউট টু ওভার, তো আমাকে ইমিডিয়েটলি কিচেনে যেতে হবে। তো এইভাবে আমাদেরকে ডাকতে হবে। কোন রকম চেঁচামেচি ইত্যাদি ভাগবতম ক্লাসের সময় কথা বলা, ম্যানেজমেন্ট, এগুলো করা উচিত নয়। এগুলো হচ্ছে খুবই ইম্যাচিওর ডিলিংসের উদাহরণ।
বা মোবাইল কখনোই ভাইব্রেশন মোডে আমরা রাখতে পারি, যদি আর্জেন্ট হয় সাইলেন্টও করে দিতে পারি, যদি আমার মনে হয় যে না আমাকে কোনো ম্যানেজমেন্ট সেবাতে কেউ ডাকবে না, যদি মনে হয় আমাকে কেউ ডাকতে পারে ভাইব্রেট মোডে রাখা উচিত। সো তোমার মোবাইলে ধরো ভাইব্রেশন এলো, তুমি চট করে খুলে দেখে নিলে একটা মেসেজ এসছে যে আমাকে কিচেনে যেতে হবে, চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে গেলে। তো এইরকম ভাবে রেসপেক্টফুল হওয়া উচিত ভাগবতম ক্লাসের প্রতি, যেন কোনো ডিস্টারবেন্স না হয়। ঠিক আছে? কনসিয়াস অ্যান্ড বি কনসিয়াস অ্যান্ড মাইন্ডফুল নট টু ডিস্টার্ব দ্য ক্লাস। সবসময় চেষ্টা করতে হবে স্পিকার এবং ক্লাসের কেউ যেন আমার জন্য ডিস্টার্ব না হয়। স্পিকারের দরজার অপোজিটে বসা উচিত, এটা আমরা আলোচনা করেছি। একবার রাধানাথ মহারাজের ক্লাস চলছিলেন, রাধানাথ মহারাজ আলোচনা করেছিলেন যে আত্মার সাইজ নিয়ে, বালগ্র মানে শতধা শতধা কল্পিতশ্চ। তো চুলের ডোগার 100 ভাগের 1 ভাগ, সেটাকে আরো 100 ভাগ করলে তার যে 1 ভাগ সেটা হচ্ছে আত্মার সাইজ। চুলের ডোগা 10,000 ভাগের 1 ভাগ। তো এরকম এইরকম অবস্থায় এরকম আলোচনা হচ্ছিল। সে সময় একটি বাচ্চা ছেলে ক্রন্দন করতে আরম্ভ করে এবং প্রায় 5,000 ডিভোটি ক্লাস শ্রবণ করছে, সবাই সেই বাচ্চার দিকে তাকিয়ে থাকে। তখন রাধানাথ মহারাজ বলছে যে দেখলে আমি বলেছিলাম যে এই যে আত্মা এত ছোট হলেও তার পাওয়ার দেখো, 5,000 লোকে কিন্তু ডিস্ট্রাক্ট করে দিল। তো সেটা জোকিংলি মহারাজ বলেছিলেন। অ্যাভয়েড জপা ডিউরিং ক্লাস। ক্লাসের সময় কখনোই জব করা উচিত নয়। দুটোই, আমি কি বললাম, দুটো হচ্ছে এক্সক্লুসিভ অ্যাক্টিভিটি। জপের সময় অন্য কিছু করতে পারবো না, ভাগবতম ক্লাসের সময় অন্য কিছু করতে পারবো না। দুটোই কৃষ্ণ, দুটোকে ইনসাল্ট করছি। আমি যদি ক্লাসের সময় জব করছি, সেটা কখনোই করা ঠিক নয়। ক্লাসের সময় নোটস নেওয়া উচিত। যদি মনে হয় হাতগুলোকে কিছু একটা করতে হবে, নোটস নাও। বিট ব্যাগে ঢুকিয়ে তোমাকে মালা কমপ্লিট করা উচিত নয় সেখানে। চিট চ্যাট করা উচিত নয়। মোবাইল ফোনস অ্যাভয়েড করা উচিত, ডিস্ট্রাক্টেড যেন না হয়। ক্লাস চলছে আমি মোবাইল দেখছি, খুবই বাজে ইমপ্রেশন দেয় ভক্তদের। ইস্কনের ভক্ত ক্লাস চলছে মোবাইল দেখছি। তো হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, রিপিটিং মঙ্গলাচরণ। শুড বি রিপিট মঙ্গলাচরণ। অনেক সময় স্পিকার যখন মঙ্গলাচরণ আরম্ভ করেন, ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, পুরো একদম হল জুড়ে ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া শুরু হয়ে যায়। তো ইটস নট, মানে এটা খুব একটা প্রবলেম নেই, কিন্তু আই উড লাইক টু সাইট ওয়ান ইনসিডেন্ট। একবার ভক্তিচারু মহারাজ খুব রেগে গেছিলেন। তিনি ক্লাস দিচ্ছিলেন আর অডিয়েন্সে সবাই জোরে জোরে রিসাইড করছে মহারাজের পরে পরে, মহারাজের সাথে সাথে ওম জ্ঞানতিমিরান্ধস্য শ্রী চৈতন্য মনোভীষ্টম। তো মহারাজ তখন রেগে গিয়ে বলছেন যে এই জিনিসটা তো তোমাদের রিপিট করার জন্য নয়, এটা কেন, মঙ্গলাচরণের উদ্দেশ্য কি? মঙ্গলাচরণের উদ্দেশ্য হচ্ছে স্পিকার ইজ গোয়িং টু স্পিক, সেই জন্য সে আচার্যদের ব্লেসিংস নিচ্ছে, সেটা অডিয়েন্সের জন্য খুব একটা নয়। আর যদি অডিয়েন্স চাই যে আমি শোনার জন্য আচার্যদের ব্লেসিংস নিতে চাই, দ্যাট ইজ গুড। সাইলেন্টলি মনে মনে বা হুইসপারিং ভয়েসে করতে পারে। অনেক সময় কি হয়, অ্যাকচুয়ালি মহারাজ কেন রেগে গেছিলেন, অনেক সময় এটা হয় যে ভক্তরা, নতুন ভক্তরা একটু দেখাতে চায়, দেখো আমার মঙ্গলাচরণে মুখস্থ হয়ে গেছে। তখন মহারাজ বলেন, আচ্ছা আমি যদি এই জায়গায় একটা নতুন ভার্স বলি, সেটা তুমি বলতে পারবে? তখন তো সবাই চুপ হয়ে যাবে। আমি মঙ্গলাচরণ ধরা একটা নতুন ভার্স বলে দিলাম কিছু ভাগবতমের গ্লোরিফিকেশন নিয়ে, তখন তুমি বলতে পারবে? তখন চুপ হয়ে যাবে। তাহলে এই যে দিখাবাটা কি জন্য? তো সেই জন্য মঙ্গলাচরণ অ্যাজ পার ভক্তিচারু সাই মহারাজ, যিনি বৈষ্ণব এটিকেট একদম প্রপার, খুব জোরে জোরে রিপিট করা উচিত নয়। যদি আমি চাই মনে মনে রিপিট করতে পারি, টেকিং আচার্যদের ব্লেসিংস ক্লাস শোনার আগে। বাট অ্যাকচুয়ালি মঙ্গলাচরণ ইজ ফর দ্য স্পিকার। এনি স্পিকার উইল ডু মঙ্গলাচরণ। ভাগবতমা দেখবে সুখদেব গোস্বামীর প্রেয়ার্স, সুখদেব গোস্বামী ইজ ডুইং মঙ্গলাচরণ বিফোর স্পিকিং ভাগবতম। তেমন নয় যে পরীক্ষিত মহারাজও 2-3টা শ্লোক বলে দিলেন শোনার আগে, দ্যাটস নট দ্য কালচার। কিন্তু আমরা করতে পারি মনে মনে, দেখানোর ব্যাপারটা যেন না থাকে। আচ্ছা, ভাগবতম ক্লাসের সময় নিদ্রা বা স্লিপিং, নিদ্রা দেবীর একটা বেনিডিকশন আছে ভগবানের কাছ থেকে, যে ভাগবতম ক্লাসে কেউ যদি ইনঅ্যাটেন্টিভ হয়, নিদ্রা দেবী তাকে গ্রাস করবে। তো ভাগবতম ক্লাসে যদি আমি মনোযোগ দিয়ে শ্রবণ না করছি, তাহলে আমার ঘুম পাবে। যদি মনোযোগ দিয়ে শ্রবণ করছি, ঘুম পাবে না। ওকে, সো এটা হলো বিভিন্ন ডিস্ট্রাকশন। নাও নোটস, কিরকম ভাবে আমরা নোটস বানাতে পারি। রাধেশ্যাম প্রভু বলছেন এই নোটসের ব্যাপারেও অনেকের অনেক মিসকনসেপশন আছে। অনেকে কি করে থাকেন, পুরো লেকচারটাকে ট্রান্সক্রিপশন করে দেবে ওয়ার্ড টু ওয়ার্ড নোটস নিয়ে। সেটা করা উচিত নয়। রাধেশ্যাম প্রভু বলছেন দ্যাটস নট আ সাইন অফ গুড হিয়ারিং। লেকচারটা শোনা উচিত, নিজের মতো ইন্টারনালাইজ করা উচিত, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নোট করা উচিত, ক্যাটাগরি লিখে রাখা উচিত। যেন আমাকে যদি কেউ বলে যে লেকচারটা রিপিট করতে, আমি মোটামুটি বলতে পারবো প্রথমে প্রভু এটা নিয়ে আলোচনা করলেন,
তারপরে এটা নিয়ে আলোচনা করলেন, তারপরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন। তো এরকম শর্ট নোটস হওয়া উচিত। সেজন্য পকেট নোটবুক ক্যারি করতে বলেন রাধেশ্যাম প্রভু। বড় খাতা নিয়ে ক্যারি করা উচিত নয়, তাহলে সেই খাতা আমাদের তাকেই তোলা থাকবে, কোনোদিন আমরা সেটাকে রিভাইজ করবো না। ছোট নোটবুক, একটা লেকচার হয়তো একটা নোটবুকের একটা পেজের মধ্যে আমি সামারাইজ করে নিলাম, তাহলে আমি রিভাইজ করতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি খুব বেশি নোটস নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা রিভাইজ করতে পারবো না। আর খুব বেশি নোটস নেওয়া মানে আই এম নট ইন্টারনালাইজিং দ্য লেকচার। এই যে কর্ণে শোনার মাধ্যমে হৃদয়ে যাওয়ার ব্যাপার, সেটা হচ্ছে না। তো সবকিছু লেখা উচিত নয়। আমাকে বোঝা উচিত এই লেকচারটাকে কি কি পার্টে ডিভাইড করতে পারি। হ্যাঁ, তো ফার্স্ট পার্টে এই আলোচনা হয়েছে, সেকেন্ড পার্টে এই আলোচনা হয়েছে, থার্ড পার্টে এইটা, এবং এখানে এই এক্সাম্পল দিলেন নারদ মুনির, এইখানে মানে জড় ভরতের এক্সাম্পল দিলেন। পয়েন্ট উইথ এক্সাম্পল, পয়েন্ট উইথ এক্সাম্পল, এরকম ছোট ছোট ভাবে নোটস নেওয়া উচিত, নিজের মতো ভাবে, যেন আমি ওইটা দেখলে বুঝে নিতে পারবো, শর্ট, যতটা শর্ট সম্ভব। সেই জন্য রাধেশ্যাম প্রভু বলেন কোড ল্যাঙ্গুয়েজ, হিন্টস, এগুলো ইউজ করা উচিত। নতুন কোনো ইন্টারেস্টিং কনসেপ্ট পেলে সেটাকে এক্সাম্পল সহকারে লিখে রাখা উচিত। তো কিরকম অর্ডার হওয়া উচিত? প্রথমে আমরা শ্রবণ করছি, হিয়ারিং, তারপর মননম, কি শ্রবণ করেছি সেটাকে মনে করার চেষ্টা করছি, তারপর নিদিধ্যাসনম, সেটার উপর মেডিটেশন বা কন্টেম্পলেশন, সেখান থেকে রিয়েলাইজেশন আসবে, এবং তারপর সেটা আমার বলা উচিত, কীর্তনম, গ্লোরিফাই করা উচিত অ্যাজ এ স্পিকার, আমি যখন ভাগবতম ক্লাসে জন্য আমাকে বলা হবে। কিপ আ স্লট ফর উইকলি রিভিশন, যা নোটস নিচ্ছি সেটার জন্য আমাদের একটা রিভিশন স্লট রাখা উচিত। তো এই নোটস নেওয়ার বিষয়টা হাইলাইট করার জন্য, ফর এক্সাম্পল গৃহস্থ আশ্রম ক্লাস বা অন্য ক্লাসে আমরা পড়ছি মাতাজির বই থেকে, কিন্তু গোটা বইটা কি লিখছি আমরা তা নয়, আমরা বই থেকে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস নোট ডাউন করছি যেগুলো ইম্পর্টেন্ট, তো সেইভাবে আমাদের নোটস নেওয়া উচিত। ওকে, আস্কিং কোয়েশ্চেন্স, আমরা যদি ভাগবতম ক্লাসে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, সেটা কিরকম ভাবে করা উচিত? One should ask question in a humble way, not in a challenging tone. চ্যালেঞ্জ করার টোনে আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করা উচিত নয়। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল কেউ যদি বলে, ভাগবতম ক্লাস দিল কোন একজন প্রভু, তাকে আমি বলছি ইউ টোল্ড দিস বাট আই হ্যাভ রেড ইন শিল প্রভুপাদ পারপাস দিস, এইরকম ভাবে নয় যে আপনি এটা বললেন কিন্তু শিল প্রভুপাদের বইতে অন্য লেখা আছে, কি বলতে চাইছেন আপনি? নট লাইক দ্যাট। আমাদেরকে কি করা উচিত? প্রথমে গ্লোরিফাই করতে হবে, প্রভু অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা ক্লাস দিলেন আপনি, অনেক কনসেপ্ট খুব ইজিলি আপনি বুঝিয়ে দিলেন। এইভাবে প্রথমে গ্লোরিফাই অ্যান্ড থ্যাংক দ্য স্পিকার, অ্যান্ড দেন আমাকে হাম্বলি জিজ্ঞেস করা যে প্রভু আমি শিল প্রভুপাদের পারপাটে এরকম একটা জিনিস পড়েছিলাম, কিন্তু আপনি সেটাকে সুন্দরভাবে আজকে এক্সপ্লেন করলেন একটা অন্যরকম ভাবে, কিন্তু হয়তো পুরো জায়গাটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি প্রভু, আপনি কি আরেকবার রিপিট করতে পারবেন? লাইক দিস উই শুড আস্ক। যদি আমাদের কোনো মনে হচ্ছে যে শিলপ্রপাদের ব্যাপারের সাথে এটা মিলল না, যদি জিজ্ঞেস করতে চাই, এইভাবে জিজ্ঞেস করা উচিত। এক্সাম্পল, 4th চ্যাপ্টার অফ ভগবদ গীতা, ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমাকে আমি যেই জ্ঞান দিয়েছি সেই জ্ঞান 12 কোটি বছর আগে আমি সূর্যদেব বিভস্মানকে দিয়েছি। অর্জুন তখন বলছেন যে ভগবান সেটা কিভাবে হতে পারে? তো অর্জুনের যে বলার টোন, সেটা যদি দেখি, অর্জুন এটা বলছেন না, ভগবানকে চ্যালেঞ্জ করেছেন, হ্যাঁ ফালতু বকছো তুমি, তুমি তো আমার সেম এজের, তুমি কিভাবে দিতে পারো 12 কোটি বছর আগে, যা হোক বললে বিশ্বাস করেন মানে কি? নো, নট লাইক দ্যাট। অর্জুন বলতে চাইছে যে হে অচ্যুত, হে কৃষ্ণ, তুমি বলছো মানে অবশ্যই সেটা আমি বিশ্বাস করতে চাই, কিন্তু আমার ইন্টেলিজেন্স আমাকে পারমিট করছে না, আমি আমি বুঝতে পারছি না হাউ ইজ ইট পসিবল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে চাই, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু প্লিজ আমাকে বুঝিয়ে বলো। দিস ইজ দ্য মুড অফ অর্জুনা। তো সেই মুড নিয়ে আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করা উচিত। Another important aspect of asking questions, asking informative question we should avoid to speaker. For example, কোনো ভাগবতম ক্লাস হলো, তারপর আমি যদি জিজ্ঞেস করি স্পিকারকে, আচ্ছা প্রভু এই রামচন্দ্র কবিরাজ কি মঞ্জরি ছিলেন কৃষ্ণলীলাতে? আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা প্রভু ভাগবত গীতায় কৃষ্ণ 700টি শ্লোকের মধ্যে কটি শ্লোক বলেছিলেন? এই কোয়েশ্চেনগুলিকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলি করা মানে আমি ভাগবতম স্পিকারকে এম্বারেস করছি, কারণ ইনফরমেটিভ কোয়েশ্চেনের উত্তর বেশিরভাগই মানুষের নাও জানা থাকতে পারে। আর ইনফরমেটিভ কোয়েশ্চেন, রামচন্দ্র কবিরাজ কৃষ্ণলীলায় কি ছিল আমি গুগলে সার্চ করলেই পেয়ে যাব, কটা ভার্স কৃষ্ণ বলেছিলেন ভগবত গীতায় সেটাও আমি গুগলে সার্চ করলে পেয়ে যাব। আস্ক কনসেপচুয়াল কোয়েশ্চেন্স। তুমি যদি কনফিডেন্ট থাকো স্পিকার এই জিনিসটা জানেন,
আমি জানি না, এই কনসেপ্টটা ওনার কাছ থেকে বুঝতে চাই, তাহলে সেটা জিজ্ঞেস করা উচিত। ওপেন ক্লাসে কখনো ইনফরমেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেওয়া উচিত নয়। ফর সিনিয়র ডিভোটিস লাইক অমরেন্দ্র প্রভু অ্যান্ড রাধেশ্যাম প্রভু, ইট ইজ ফাইন। তারা এতটাই নলেজেবল যে ইভেন ইফ ইউ আস্ক ইনফরমেশন, 99% অফ দ্য টাইম তারা তোমাকে সেই ইনফরমেশনটাও সাপ্লাই করে দেবেন। বাট দ্যাটস নট ফর অল। তো সেটা এম্বারাসড হয়ে যায় স্পিকার, সে তার কনফিডেন্স কমে যাবে, ও বাবা এরকম ধরনের কোয়েশ্চেন আসবে ক্লাসের পর, সে হয়তো ভাগবতম ক্লাস দিতেই চাইবে না, আমি তো সব বলতে পারি না। যদিও স্পিকারের তরফ থেকে মানে এটা লিসনারদের উপর অ্যাডভাইস দেওয়া হলো যে যারা অডিয়েন্স তারা যেন ইনফরমেটিভ কোয়েশ্চেন কম জিজ্ঞেস করে। ইনফরমেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করার যদি থাকে পার্সোনালি জিজ্ঞেস করো সেই স্পিকারকে, বা গুগলে সার্চ করো। পার্সোনাল জিজ্ঞেস করলে কোনো প্রবলেম নেই, সেই ডিভোটিকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো বা কিছু মেসেজ করো, সেই ডিভোটি বলে আচ্ছা মাতাজি বা প্রভু আপনাকে দেখে বলছি আমি, সে দেখে উত্তরটা তোমাকে বলে দিতে পারবে। কিন্তু সর্বসমক্ষে একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেওয়া মানে 95% প্রবাবিলিটি যে সেই ভাগবতম স্পিকার সেটা বলতে পারবে না, তো সেটা এম্বারাসড হয়ে যায়, সেই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা লিসনারদেরকে বলা হলো। আর যে স্পিকার তাদের তরফে উদ্দেশ্য, এরকম কোয়েশ্চেন যদি কেউ তোমাকে করেও দেয়, তোমার খারাপ লাগার কিছু নেই। আমি তো কৃষ্ণ নই যে আমি সবকিছু জানবো, বলতে পার না মাতাজি বা প্রভু এটা আমার এই মুহূর্তে জানা নেই, আমি দেখে আপনাকে বলবো। তো সেটাকে খারাপ ভাবে নেওয়ার কিছু নেই যদি কেউ জিজ্ঞেস করে দেয়, কিন্তু অডিয়েন্সের জিজ্ঞেস করা উচিত নয় এরকম কোয়েশ্চেন, সেটা একটা এটিকেট। Ask submissive question, conceptual questions. Informative questions can be asked personally, offline, or search in internet. Avoid asking personal questions in class, revealing personal details like family, relatives, office, etc. কোনো পার্সোনাল কোয়েশ্চেন যেন আমি ক্লাসে জিজ্ঞেস না করি। ফর এক্সাম্পল, আমি বললাম যে প্রভু আমার এই রিলেটিভ সে আমাকে এই করছে, এত ডিটেলস বলার দরকার নেই ক্লাসে। তাহলে কি আমি ক্লাসের সামনে জানাচ্ছি আমার এই রিলেটিভ খারাপ, আমার ওই রিলেটিভ আমার সাথে এই করেছে, এই জিনিসগুলো তো ক্লাসে প্রকাশ করার কোনো দরকার নেই। আমি শুধু এটা এরকম জানতে পারি ক্লাসে, যদি এটা আমি শিক্ষাগুরুর সাথে ডাইরেক্ট ওয়ান টু ওয়ান চ্যাটে অবশ্যই ডিসকাস করতে পারি, তাকে সব খুলে বলতে পারি আমি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওপেন ক্লাসে আমার বেশি ডিটেলস রিভিল করা উচিত নয়। তখন জেনারেল জিজ্ঞেস করে আচ্ছা প্রভু কেউ যদি আমাদেরকে এটা এরকম বলে তখন আমরা কি বলতে পারি, এরকম ভাবে জিজ্ঞেস করা উচিত। ওপেন ক্লাসে জেনারেল কোয়েশ্চেন্স, পার্সোনাল কনভারসেশনে পার্সোনাল ডিটেলস, এটা মেনটেন করা উচিত। কারণ বিভিন্ন ক্লাস রেকর্ডেড হয় আজকাল, ইউটিউবে যাবে, কোথায় কি পৌঁছে যাবে, তোমার পার্সোনাল ডিটেলস কেন রিভিল করবে, তাই না? কমেন্টস, কমেন্ট আফটার ভাগবতম ক্লাস, ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। লেট মি টেল ইউ, কমেন্টস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। অ্যাডিং আফটার ক্লাস ইজ নট আ গুড এটিকেট। কোনো একজন স্পিকার হতে ক্লাস দিলেন, স্পিকার বলতে পারে আউট অফ হিউমিলিটি যে আপনাদের কোনো কোয়েশ্চেন বা কমেন্টস আছে, আমি দেখেছি বড় বড় মহারাজরাও বলেন, কিন্তু আই শুড নট গিভ কমেন্ট টু মহারাজের ক্লাস। নট অনলি মহারাজ, কোনো ইন জেনারেল সিনিয়র ডিভোটির ক্লাসে আমার কমেন্ট দেওয়া উচিত নয়। যদি আমি বলি যে হ্যাঁ প্রভু এটা বললেন, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, দিস ইজ ভেরি ব্যাড। তুমি অ্যাড করবে যখন তোমাকে ভাগবতম স্পিকার হিসেবে বসানো হবে, তখন যা অ্যাড করার গোটা স্লাইডটা তুমি বানাও। বাট আফটার সামওয়ানস ভাগবতম ক্লাস আমি যখন অ্যাড করছি, ইট ইজ পার্সিয়ালি ইনসাল্টিং দ্যাট পার্সন। অ্যাড মানে কি, ইনি বলতে ভুলে গেছিলেন, এটা ইম্পর্টেন্ট ছিল, আমি বলছি শুনুন। তো সেই সময় মোটেই বলা উচিত না, কমেন্ট শুড নট বি অ্যাডেড। কমেন্ট কিরকম করা যেতে পারে, উই ক্যান গ্লোরিফাই আফটার দ্য ক্লাস অ্যাজ এ কমেন্ট। কমেন্ট এরকম হতে পারে যে মারে কিরকম সুন্দর ক্লাস দিলেন, বা এই ডিভোটি কত সুন্দর ক্লাস দিলেন, সেটা আমরা গ্লোরিফাই করতে পারি। বা উনি যে এই বিষয়টা বললেন সেটা আমি এরকম এক্সপ্লেনেশনটা অনেকদিন ধরে খুঁজছিলাম, থ্যাংক ইউ, এরকম কমেন্ট করা যেতে পারে। বাট অ্যাডিং, কারেকশন, সাজেশনস, দিস ইজ নট গুড অ্যাট অল। মানে আমার থেকে সিনিয়র কেউ যদি বসে থাকে, আমার তো এইদিকে যাওয়াই উচিত নয় যে অ্যাডিং, সাজেশন বা কোনো কমেন্ট। যদি আমার থেকে জুনিয়র কেউ ভাগবতম ক্লাস দিচ্ছে, আমি সিনিয়র, আমি দেখতে পেলাম এই জায়গায় এটা মিস করলো, তখনও আমার ডাইরেক্ট ওপেন ক্লাসে বলা উচিত নয় যে তোমার এটাও বলা উচিত ছিল। পার্সোনালি বলা উচিত যে প্রভু খুব সুন্দর ক্লাস হয়েছে, এই জিনিসটা বলে দিলে আরো ফ্যান্টাস্টিক হতো। ওপেন ক্লাসে ইভেন ইফ সিনিয়র জুনিয়রকে কারেক্ট করছে যে তোমার এটা বলা উচিত ছিল, তার মানে জুনিয়রকে কাইন্ড অফ হিউমিলিয়েট করা, তারও কনফিডেন্স ডাউন হয়ে যাবে যে ও বাবা আমি এখন ক্লাসে অনেক ভুল করি। ঠিক আছে, তো কমেন্ট শুড নট বি অ্যাডেড, এটা ভালো জিনিস নয়। এটা কেউ বলবে না
কিন্তু এটা ভালো কালচার নয়। মহারাজরা সবসময় বলবে, তারা কমেন্টকে বলবে হ্যাঁ খুব সুন্দরভাবে উনি অ্যাড করলেন, ভেরি মানে খুব ভালো লাগলো, যেটা আমি হ্যাঁ বলতে ভুলে গেছিলাম। তিনি হয়তো আউট অফ হিউমিলিটি বলবেন, কিন্তু এটা ভেরি ভেরি ব্যাড এটিকেট যদি আমরা করে থাকি। হিয়ার ফ্রম অল স্পিকার্স, কোন একজন স্পিকারকে আমাদের যদি ভালো লাগে, ফর এক্সাম্পল ধরো এই যে বললাম, যার সাথে তুমি কানেক্ট করতে পারো, যার প্রেজেন্টেশন অফ কৃষ্ণা কনসিয়াসনেস, যার লেকচার কানেক্ট করতে পারো, তার লেকচারটি খুব ভালো লাগে। কিন্তু কখনোই তাকে গ্লোরিফাই করতে গিয়ে আমাদের এটা বলে দেওয়া উচিত নয় যে ইউ আর দি বেস্ট ভাগবতম স্পিকার। এটা কখনোই বলা উচিত না। আমি বলতে পারি যে প্রভু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, এইরকম এক্সপ্লেনেশন অনেকদিন খুঁজছিলাম, হ্যাঁ এতক্ষণে আমার জিনিসটা ক্লিয়ার হলো, থ্যাংক ইউ প্রভু, যা খুশি বলো, কিন্তু ডোন্ট সে ইউ আর দি বেস্ট। আপনার থেকে ভালো কেউ বুঝাতেই পারবে না এই বিষয়টা ভাগবতমের, এটা বলো না, তার মানে বাকিদেরকে অপমান করা হয়, বাকি সমস্ত স্পিকারদেরকে। ইউ আর দ্য বেস্ট স্পিকার বলা যাবে না কোনো স্পিকারকে গ্লোরিফাই করার সময়, বা আপনার থেকে ভালো এই বিষয়টা কেউ বলতেই পারবে না, এইরকম ধরনের কথা বলা যাবে না। উই মাস্ট রেসপেক্ট এনিওয়ান সিটিং ইন ব্যাস আসন। ব্যাস আসনে যেই বসে আছে সেই ব্যাসদেবের রিপ্রেজেন্টেটিভ, তাকে আমাকে রেসপেক্ট করতে হবে। হিয়ার মোর ফ্রম শিলা প্রভুপাদ দীক্ষা শিক্ষা গুরু, বাট রেসপেক্ট অল। বেশি শ্রবণ কার কাছ থেকে করবো? শিলা প্রভুপাদ, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কিন্তু সবাইকে রেসপেক্ট করতে হবে, সবারটা শুনতে হবে। অন্যদের ক্লাস হলে আমি ক্লাস যাচ্ছি না, আমার শিক্ষা গুরুর ক্লাস হলে যাচ্ছি, সেটা ঠিক নয়। মন্দিরে এরকম হয় অনেক সময়, ফর এক্সাম্পল কোনো কোনো ডিভোটির হয়তো অমুকলীলা প্রভুকে খুব ভালো লাগে, যেদিন অমুকলীলা প্রভুর ক্লাস সেদিন ভিড়, যেদিন অন্য ডিভোটিরা ক্লাস দিচ্ছেন সেদিন নয়। অমরলীলা প্রভু এটাকে ক্রিটিসাইজ করেছেন, বলেছেন এটা ঠিক নয়, ভালো কালচার নয়। উই ক্যান্ট সে উই উইল অনলি হিয়ার ফ্রম শিক্ষা গুরু, এটা আমরা আলোচনা করেছি। নাও গিভিং ক্লাস, যখন আমাদেরকে ক্লাস দিতে বলা হবে, উই শুড বি হাম্বল। রোমহর্ষণ সুদ এবং বলরামের পাঁচ টাইম মনে রাখতে হবে, যে রোমহর্ষণ সুদ ক্লাস দিচ্ছিলেন, বলরাম সেদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, বাকি সবাই বলরামকে প্রণাম জানালেন, ভগবান স্বয়ং তিনি, কিন্তু রোমহর্ষণ সুদ ভাবলেন আমি তো ভাগবতম স্পিকার, এখন আমি বস, এই যতক্ষণ ভাগবতম ক্লাস চলছে, বলরামই বরং আমাকে প্রণাম করা উচিত, আমি ব্যাস আসন ছেড়ে কোথাও যাব না। তো এই যে গর্ব ব্যাস আসনের, সেই জন্য বলরাম এলেন, একটা ঘাসের মানে তৃণকে উঠালেন, এরকম ভাবে ঘাসের তিনকা দিয়ে তার উপরে ছুটলেন, তিনি ডেড, সেখানে স্পট ডেড। বলরাম ভাবলেন এই ধরনের গর্বিত ব্যক্তিকে ব্যাস আসনে বসার কোনো অধিকার নেই। বলরাম তাকে এই জন্য মারেনি যে তাকে রেসপেক্ট করেনি, কিন্তু বলরাম বুঝতে পেরে যে এর হৃদয়ে এমনিতেই অনেক গর্ব, আমাকে রেসপেক্ট করুক আর নাই করুক, তো সেই জন্য তাকে হত্যা করে দিয়েছিলেন। তারপরেই উগ্রসভা সুতকে বসানো হয়েছিল ব্যাস আসনে, সুত গোস্বামী, রোমহর্ষণ সুতের পুত্র। তো সেটা আমাদের মনে রাখা উচিত, উই শুড বি হাম্বল যখন আমরা ক্লাস দিচ্ছি। অমরেন্দ্র প্রভু গ্রেট স্পিকার, তার মানে জ্ঞানের কোনো পরিধি নাই। সে অমরেন্দ্র প্রভু যখন এখনো ক্লাস দেয়, সবসময় বলে সমস্ত বৈষ্ণবদের চরণে আমার ধন্যবাদ প্রণাম, সমস্ত বৈষ্ণবরা প্রার্থনা করুন আমার জন্য, যেন আমি ভালোভাবে হরি কথা বলতে পারি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, এবং সমস্ত বৈষ্ণবদের কর্ণেন্দ্রিয় তুষ্টি প্রদান করার জন্য। সো ইট ইজ এই ডায়লগটা শিখে নাও, তুমি মিন করো না করো, আটার দিস ডায়লগ বিফোর দ্য ক্লাস, যখনই আমি ক্লাস দেবো, যে আমি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধানের জন্য, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং আমার পিউরিফিকেশনের জন্য এটা বলছি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এতে করে কি হবে, যে তোমার যে ভয় লাগছে সেটাও কমে যাবে। ঠিক যখনই তুমি আগেই নিজে হাম্বল হয়ে যাবে, ভয়টা কমে যাবে, ভালো ক্লাস দিতে পারবে। ডু ইট অ্যাজ আ সার্ভিস, নট অ্যাজ আ প্ল্যাটফর্ম টু ইনস্ট্রাক্ট আদার্স। অনেক সময় ভাগবতম ক্লাসটাকে লোকে ইউজ করে, যেই একটা সুযোগ পেয়েছি লোককে ইনস্ট্রাকশন দেওয়ার, নো, অ্যাজ আ সার্ভিস করা উচিত। হরি কথা একটা সার্ভিস। অমরেন্দ্র প্রভু এবং গৌরাঙ্গ দর্শন প্রভুর একটা খুব সুন্দর ভিডিও ইউটিউবে রয়েছে। গৌরাঙ্গ দর্শন প্রভু প্রায় 1 ঘন্টার মতো ক্লাস দিলেন, তারপর অমরেন্দ্র প্রভু সেখানে ঢুকছেন। সেইখানে অমরেন্দ্র প্রভুকে দেখেই আরে অমরেন্দ্র প্রভু, এরকম ভাবে গৌরাঙ্গ দর্শন প্রভু ব্যাসাসন থেকে নেমে প্রণাম জানালেন দুজনে। এরপরে অমরেন্দ্র প্রভু যেহেতু এসেছেন, গৌরাঙ্গ দর্শন প্রভু কিছুতেই আর চেয়ারে বসবেন না, তিনি মাটিতে বসছেন। তো সে তাদেরকে, অমরেন্দ্র প্রভু কিছুতেই ওনাকে মাটিতে বসতে দেবেন না, আর উনি কিছুতেই চেয়ারে বসবেন না। এই দুজনের মধ্যে এরকম এ ওকে তুলছে, এ ওকে নামাচ্ছে, এরকম দেখতে দেখতে ম্যানেজমেন্ট তখন ভাবলো না, এবারে দুটো চেয়ার ব্যবস্থা করতেই হবে, নাহলে প্রভু চেয়ারে কিছুতেই উঠবে না। দুটো চেয়ার দেওয়া হলো, অমরেন্দ্র প্রভু একটাতে বসলেন, গৌরাঙ্গ দর্শন প্রভু আরেকটাতে বসলেন। তারপর গৌরাঙ্গ দর্শন প্রভু বলছেন আমি আর কিছু বলবো না, অমরেন্দ্র প্রভু এসেছেন, আপনি এবারে বলুন। সে আর কিছু বলতেই চাইছে না। তো যা হোক করে তাকে বলা করালো। গৌরাঙ্গ দর্শন প্রভু এরকম বলছেন যে এই 1 ঘন্টা যে আমি আপনাদেরকে বোর করেছি, সেটার জন্য আমি দুঃখিত, এরপর অ্যাকচুয়াল ভাগবতম ক্লাস স্টার্ট হচ্ছে।
এইভাবে আরেকজন স্পিকারকে গ্রিট করেছে, তাহলে দুজনের হিউমিলিটি দেখতে পাচ্ছি আমরা। এবং অমরেন্দ্র প্রভু লাস্টে কি হলো, গৌরাঙ্গ দর্শন প্রভুকে অ্যালাউ করলেন ক্লাস দিতে, মানে অ্যালাউ করা মানে কি, রিকোয়েস্ট করলেন ক্লাস দিতে, এবং নিজে খাতা পেন নিয়ে নোটস বানাচ্ছেন সেই ক্লাসে। ওই ক্লাসে এমন কিছু ডিসকাস হবে যেটা উনি জানবেন না, উনি প্রচুর ক্লাস শুনেছেন কিন্তু তবু খাতা পেন নিয়ে তিনি নোটস বানাচ্ছেন। যদ যদ আচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তরোজনা সজাত প্রমাণম কুরুতে লোকস্তদানুবর্ততে। Okay, so these are few common etiquettes in ভাগবতম ক্লাস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট মেনটেন করা। এরপর আমরা শিল প্রভুপাদের কিছু কোর্স শুনবো। We have completed the content. Now let's hear from শিল প্রভুপাদ। Watering the Seed by Giriraj Swami, সেখানে শিল প্রভুপাদের সম্বন্ধে বলছেন, during one morning class when Srila Prabhupada noticed a devotee dozing, he stopped speaking from Bhagavatam and told, you can go and lie down. Why you was sitting and sleeping? This is not good. Sleeping from 10 to 4 is not sufficient. Why do you like this? Whole day and night, whenever you sit down. What is this? Every one of you, more or less, what is the reason? তো প্রভুপাদ বকছেন যে কেন তোমাদের ভাগবতমে বসলেই শুধু ঘুম পাই কেন, যাও ক্লাস করতে হবে না, ঘুমাতে যাও, 10টা থেকে 4টা ঘুমিয়েও তোমাদের ঘুম মিটছে না নাকি? তো শিল প্রভুপাদ খুব রেগে যেতেন কেউ ভাগবতম ক্লাসে ইনঅ্যাটেন্টিভ হলে বা ঘুমিয়ে গেলে। লেকচার অন শ্রীমদ ভাগবতম, ক্যালকাটা। নিত্যম ভাগবত সেবায়াম, you have to attend the Bhagavatam class and serve Bhagavata person nityam daily. If you cannot, that is a different thing, but this is the process. প্রতিদিন ভাগবত শোনা উচিত এবং যে ভাগবত জন তাকে সেবা করা উচিত। যদি সেটা তুমি করতে না পারো তাহলে কি আর বলবো, কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত। নিত্যম ভাগবত সেবায়া নষ্ট প্রায়েষু অভদ্রেষু, this conclusion comes when one is partially advanced, nasta prayeshu, not fully, then it will come. He will be ready to serve Bhagavatam Bhagavata, he person Bhagavata and the book Bhagavata. নষ্ট প্রায়েষু, প্রায়েষু মানে প্রায় নষ্ট হয়ে গেছে সমস্ত অভদ্র। তো কেউ যদি কিছুটা ভাগবতম শুনে শুনে পিউরিফাইড হয়, তারপরে সে ভাগবতম বই আর ব্যক্তি ভাগবতের গুরুত্ব বুঝতে পারবে। লেকচার অন শ্রীমদ ভাগবতম 3.26.41, Bombay. So in the association of Bhagavata devotees, we read Srimad Bhagavatam. Sajati Ashaye Snigde Sadhu Sanga Shatovare. Sajatiya means people thinking in the same way. So that means devotees who are interested in Bhagavad Bhakti to understand Bhagavan, they should read Srimad Bhagavatam in the association. Sajatiya Bhakter Sange Boshe Bhagavad Shona Uchit. Sajatiya মানে সেম মেন্টালিটি, সেম মেন্টালিটি মানে এটাও যে উই অল ওয়ান্ট টু বি পিওর। অনেকে অনেক ইন্টেনশন নিয়ে ভক্তিতে আসে। There are many persons, they don't want to be pure, they don't want to hear, they want post and positions. So you have to choose who are sajatiya bhakta, যাদের মানে অ্যাসপিরেশন সেম, কৃষ্ণকে সার্ভ করব, গুরুকে সার্ভ করব, সেই ভক্তদের সঙ্গে বসে শ্রবণ করা উচিত। We should have regular classes just like school and colleges, 8 hours, 6 hours. Be engaged always in reading Srimad Bhagavatam, discussing amongst yourself. তো স্কুল কলেজের মতো আমাদেরও রেগুলার ভাগবতম ক্লাস হওয়া উচিত এবং ভক্তরা যেন সেই ভাগবতমের টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। Then you will make progress. Otherwise, if you take it as official routine work, you should take as routine work, but with consciousness that we have to learn something, not simply attending the class, but to learn something. যখনই ক্লাস করব আমরা কিছু শিখবো নতুন, এরকম মানসিকতা নিয়ে যাওয়া উচিত। In this way, make your life successful, because after all, everything is being done Daiva Chodita, impelled by the Supreme Person. The Supreme Person is behind everything. So in the association of devotees, if we read Srimad Bhagavatam regularly, then our material contamination will be dissolved. যদি ভক্ত সঙ্গে আমরা ভাগবত শ্রবণ করি রেগুলারলি, আমাদের যা জড়জাগতিক কলুষ আছে সেগুলো নষ্ট হবে, and our spiritual consciousness will come out, এবং আধ্যাত্মিক চেতনা বিকশিত হবে, and that will make our life successful, এবং সেটা আমাদের জীবনকে সফল করে তুলবে। Lecture on Srimad Bhagavatam 1.15.44, Los Angeles. So this Krishna consciousness movement is fanning that spiritual spark to come into full consciousness. Go on fanning like that. That is the rules and regulations. Attending the class, hearing Srimad Bhagavatam, Bhagavad Gita, 24 hours be engaged. That is real business. So Krishna consciousness মানে হচ্ছে সামান্য অগ্নি স্ফুলিঙ্গ থাকলে সেটাকে বাতাস করে আগুনটাকে বড় করো। তো যত ভাগবতম শুনবো, কৃষ্ণ ভক্তির আগুন তত বেশি করে আমাদের মধ্যে বিকশিত হবে। Lecture on Srimad Bhagavatam 616, Honolulu, June 8, 1975. We can die at any moment. Anyway, the recommendation is Nityam Bhagavata Sevaya.
We should read Srimad Bhagavatam daily. Simply, you go on reading. Nityam Bhagavata Sevaya. Nashtapraya Shavadreshu Nityam Bhagavata Sevaya. We have no taste for reading and hearing Srimad Bhagavatam, but the taste will be created if we even by force sit down and attend Bhagavatam class. The taste will be created. তো হতে পারে ইনিশিয়ালি আমাদের ভাগবতে রুচি নাই, কিন্তু জোর করে বসো, মনকে বিচলিত হতে দাও না, নোটস বানাও, সুন্দরভাবে শ্রবণ করো, ভাগবতের প্রতি টেস্ট আস্তে আস্তে ক্রিয়েট হবে। শিল প্রভুপাদ বলছেন। মর্নিং ওয়াকের সময় শিল প্রভুপাদ মার্চ 13, 1976 মায়াপুরে বলছেন, গুরু কৃপা প্রভু জিজ্ঞেস করছেন, দ্য বয় লিডস কীর্তন ফর 2 or 3 hours non-stop by himself, praying the dawn. Oh, so Parikrama party has not come back? No, they did not show up yet. Oh, that is not good. The class must be attended. তো একজন নগর সংকীর্তনে গেছে, তো বলছে যে গুরু কৃপা প্রভু বলছেন যে 2-3 ঘন্টা নন স্টপ কীর্তন করতে পারে, জানেন প্রভুপাদ? প্রভুপাদ বলছে, ও ওরা ফিরে আসেনি এখনো নগর সংকীর্তন থেকে? তো তখন বলা হচ্ছে না, তারা এখন আসেনি। প্রভুপাদ বলছে, না, এটা তো ঠিক নয়। তুমি নগর সংকীর্তন করছো ভালো, কিন্তু ক্লাসের সময় তো তোমার উপস্থিত থাকা উচিত, ভাগবতম ক্লাস তো মিস করা উচিত নয়। তো প্রভুপাদ এটা সহ্য করতেন না কখনোই, যে আমি কোনো কিছুর বিনিময়ে ক্লাস মিস করছি। ক্লাস যদি না জানি, হিয়ারিং যদি না করি, আমার নিজের চেতনাই ঠিক থাকবে না, আমি কি প্রচার করব? তো প্রভুপাদ একবার বলেছিলেন, কোনো বুক ডিস্ট্রিবিউশন করতে হবে না, কোনো হরিনাম সংকীর্তন করতে হবে না, আগে তোমরা 6 মাস মন্দিরে থেকে ভালো করে ক্লাস করো, তারপর আবার বুক ডিস্ট্রিবিউশন করতে যাবে। মধুর দৃশ্য প্রভু বলছেন, দে উইল বি ব্যাক ইন দা বাই দ্য টাইম ক্লাস স্টার্টস, আই থিংক শিলা প্রভুপাদ। দেন দে শুড নট গো ইন দ্য মর্নিং, দে মাস্ট অ্যাটেন্ড ক্লাস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু দেরি হয়েছে তাদের, প্রভুপাদ বলছে না, তাহলে সকালে যাওয়ার দরকার নেই, ক্লাস আগে অ্যাটেন্ড করতে হবে। You once gave the example of spiritual master also, how people are invited on parikrama and you stayed back to hear. পুষ্ট কৃষ্ণ প্রভু বলছেন, হ্যাঁ প্রভুপাদ, আপনি এটা বলেছিলেন বটে। আপনার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ক্লাস দিতেন, কিছু জন দর্শনের জন্য গেছিলেন, কিন্তু আপনি থেকে গেছিলেন গুরু মহারাজের কাছ থেকে ক্লাস শ্রবণ করার জন্য। প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, আমি কখনো যাইনি, গুরু মহারাজের থেকে ভাগবতম ক্লাস ছেড়ে আমি কখনো যেতাম না। এইভাবে প্রভুপাদ ক্লাসের উপর গুরুত্ব দিচ্ছেন। Srila Prabhupada purport বলছেন 4:24-32, Lord Shiva advised the sons of king to hear him attentively, for inattentive hearing is offensive. So Srila Prabhupada কি বলছেন? Inattentive hearing, যদি আমি ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ না করছি, that is offense, ভগবানের প্রতি অপরাধ। Nectar of Devotion লেকচারে প্রভুপাদ বলছেন, we should know Krishna is there, therefore we should be very much cautious and respectful, not neglectful. তো ক্লাস হোক বা হরি কথা হোক বা চ্যান্টিং হোক, আমাদের ভাবতে হবে কৃষ্ণ স্বয়ং উপস্থিত, আমাদের নেগলেক্ট করা উচিত নয়, দ্যাট ইজ অফেন্স। আমরা যদি নেগলেক্ট করছি, এদিক ওদিক কথা বলছি, অন্যদিকে তাকাচ্ছি ভাগবতম ক্লাসের সময় বা জপের সময়, দ্যাট ইজ অফেন্স। ইফ ইউ বিকাম ইনঅ্যাটেন্টিভ, দ্যাট ইজ অফেন্স। আবার বলছেন ছিল প্রভুপাদ, ইনঅ্যাটেন্টিভ মানে অফেন্স। এবং দশবিধ নাম অপরাধের লাস্ট অপরাধ সেটাও, ইনঅ্যাটেন্টিভনেস ইজ অ্যান অফেন্স। ইউ শুড নো দিস, ট্রাই টু অ্যাভয়েড। Krishna is giving us chance to meet him in so many ways. নাম রূপে কৃষ্ণ আসছে, রূপ লীলা রূপে আসছে, ভাগবতম রূপে আসছে, পরিকর বৈশিষ্ট্য, বিভিন্ন রূপে কৃষ্ণ আসছে। আমাদের অসম্মান করা উচিত নয় কৃষ্ণকে। ভাগবতম ক্লাসে ডিস্ট্রাক্ট মানে কৃষ্ণকে অসম্মান করছি আমি। How can I call myself a devotee then? He is giving us chance in the form of name, in the form of deity, in the form of pastime, in the form of paraphernalia. ইনিশিয়েশন লেকচারে ছিল প্রভুপাদ বলছেন, এভরি স্টেপ দের ইজ ডেঞ্জার, পদম পদম যদ বিপদম, ইট ইজ এ প্লেস অফ ডেঞ্জার। এই জড়জগতে পদে পদে বিপদ। সো আওয়ার লাইফ, উই শুড কনসিডার দিস হিউম্যান ফর্ম অফ লাইফ, স্পেশালি কৃষ্ণ কনসিয়াস লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফ। উই শুড নট বি ইনঅ্যাটেন্টিভ। এই মনুষ্য জন্মে আমাদের ইনঅ্যাটেন্টিভ হওয়া উচিত নয়। উই শুড বি ভেরি কেয়ারফুল, খুবই সতর্ক থাকা উচিত এবং অ্যাটেন্টিভ থাকা উচিত। কৃষ্ণ উইল অফকোর্স প্রোটেক্ট ইউ, বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ গট কনসিয়াসনেস। তো কৃষ্ণ অবশ্যই তোমাকে প্রোটেক্ট করবেন, কিন্তু তোমার চেতনাটাও তোমাকে নিজেকে দেখতে হবে। তোমার চেতনা যদি ঠিক না থাকে, তাহলে কৃষ্ণ চেয়েও তোমাকে বাঁচাতে পারবেন না। ওকে, তো মোটামুটি ভাগবতম ক্লাস শ্রবণ করার ব্যাপারে যা কিছু রয়েছে আমরা আলোচনা করলাম ফ্রম মেনি ডিফারেন্ট সোর্সেস। তো আজকে আমরা আর কোয়েশ্চেন্স নেব না। কিছু কোয়েশ্চেন্স থাকলে আমাকে পার্সোনালি জানাতে পারো, যদি ইম্পর্টেন্ট হয় আমি সেটা নেক্সট ক্লাসে ডিসকাস করতে পারি। Okay, just seeing the chats. Okay, thank you very much. Hare Krishna. Srila Prabhupada ki jai, Srimad Gaur Bhakta Vrinda ki jai, Nitai Gaur Premanande, Hari Hari Bol.